আচ্ছা, ওরা আসুক আস্তে আস্তে, আমরা শুরু করি নাকি? আদনান, মন খারাপ তো? সবসময় জলি মুডে থাকবা, তোমার মন টন খারাপ মনে হচ্ছে? মন খারাপ করে ক্লাস করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, একটু সিক, কি জ্বর এসছে? আচ্ছা যাক, তারপরে এসছো, এখন তোমরা নিয়মিত ক্লাস করো, যাক এটা ভালো। তোমার বন্ধু কই? তোমার বন্ধু তো আসে না। ওরে বাবা, তাহলে তো সিরিয়াস অবস্থা। এখনকার জ্বর আবার খুব ঝামেলাজনক হচ্ছে দেখতেছি। এইটা একটা চিকনগুনিয়া হইলে কিন্তু মানে মারাত্মক সমস্যা। আচ্ছা যাক, আমরা শুরু করি। সো আমরা গত ক্লাসে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ইন্ট্রোডাকশান দিয়েছিলাম এবং স্টিম পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করছিলাম, তাই না? তোমরা কি একটু স্লাইডগুলো দেখছো? কোথায় দেওয়া আছে দেখছো? নামাইছো একটা স্লাইডও? কেন রেজিস্ট্রেশন হয়নি? আজকে 200 টাকা তো জরিমানা হয়ে যাবে, যে আজকে যারা টাকা দিবে জরিমানা হয়ে যাবে, 500 বা 1000 করে জরিমানা ধরবে। কি দরকার ছিল এগুলো? তোমার তো এই সমস্যা থাকার কথা না। আচ্ছা যাই হোক, বইটা সবাই একটু কিনে নিও, কারণ বইটা কিন্তু আসলে আলটিমেটলি তোমাকে আমি বইয়ের ভিতর থেকে যা দিব সেটা তোমাকে বই থেকেই করে আনতে হবে। আমার মনে হয় যে 100-150 টাকার জন্য পিডিএফ পড়ার দরকার নেই। এই যে এইটা বিকে মেথের, এইটাই সব থেকে বেশি পড়ানো হবে। ওটা তোমাকে স্লাইড তো দিয়ে দিয়েছি, ওটালে তো তুমি পাবে। আজকে যদি টাকা দিয়ে থাকো রেজিস্ট্রেশন করাই দিবে ওটা, আর বন্ধুদের কাছ থেকে দরকার হলে নিয়ে নিও। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু একটু রিড আউট করতে হবে। আমি বারবার বলতেছি, একটু লিখতে হবে, একটু পড়তে হবে। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে অধিকাংশ হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপত্র, ম্যাথমেটিক্যাল কিছু নাই যে তা না, কিন্তু সেগুলো বেশ পরে আসবে। এই জন্য আগে যেগুলো পড়াই এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখো। আর কোনো জায়গায় কিন্তু কি ইন ডিটেইলস আমার স্লাইডে লেখা থাকবে না। কোনো স্লাইডে যে তুমি স্লাইড পড়লে হয়ে যাবে এমন কোনো কিছু পাবে না। এই একটা পয়েন্ট তোমাকে, বেশ বড় সড়ো পয়েন্টই, এই পয়েন্ট নিয়েও তোমাকে লিখতে হবে। সো ইন ব্রিফলি লেখা আছে ওই বইটার ভিতরে। বই থেকেই সমস্ত তথ্য নেয়, অন্য কোথাও থেকে আমি তথ্য নেইনি। আচ্ছা, আমরা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং যে থার্মাল পাওয়ার স্টেশন, সেই থার্মাল পাওয়ার স্টেশনের দিয়েই শুরু করছিলাম, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কি চার্জ? ভালো কথা, এটা তো তোমাদের জেনে আসার কথা ছিল যে আমি একটা পাওয়ার প্ল্যান্ট বসিয়েছি, কিন্তু সরকার আমাকে বলছিল বসাইতে, এখন সরকার আমার থেকে বিদ্যুৎ কিনতেছে না। সেক্ষেত্রে সরকার আমাকে একটা চার্জ দেয়। সেই চার্জটার নামটা কি? প্রায় খবরে এই চার্জটার নাম বলে, তোমাদের পড়ে আসতে বলছিলাম, নেটে সার্চ করো। না না, এইটা কোনো চার্জ না। কি বললে তুমি? কি বললে পরেরটা? না, পরেরটা কি বললে? হ্যাঁ, ক্যাপাসিটি চার্জ বা ক্যাপাসিটি চার্জ যেটা আছে এটা তোমাকে দিতেই হবে। মানে সরকার বাধ্য যে একটা পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করা অবস্থায় যদি তার উৎপাদন হচ্ছে না, কিন্তু তার তো ক্ষতি হয়ে যাচ্ছে, সে তো হিউজ অ্যামাউন্টে ইনভেস্ট করছে, সো ক্যাপাসিটি চার্জ তোমাকে দিতেই হবে। এই জন্য বাংলাদেশে এখন কত মেগাওয়াট সক্ষমতা আছে? না 31,000 সামথিং। হ্যাঁ এক্স্যাক্টলি 31,772 মেগাওয়াট। আমি ম্যাক্স কত জেনারেট করেছি এ পর্যন্ত? জুলাই মাসের সামথিংয়ে আমি হয়তো ম্যাক্সিমাম জেনারেট করছি। এখানে দেয়া আছে সেটা, এই তথ্যটা তো তোমরা আদনান পড়ছে মনে হচ্ছে। আচ্ছা এই দেখো, এখানে দেওয়া আছে কত? 16,794 মেগাওয়াট। এটা 23 জুলাই 2025 তৈরি করছে। 16,794, মোটামুটি অর্ধেক। আর 50% কোথায় গেল? এটা তো বসে আছে, এদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়। মানে সরকার বাধ্য দিতে, না হলে লিগ্যাল অ্যাকশান নেওয়া হবে এর বিরুদ্ধে। কারণ তুমি আমাকে দিতে বলছো, এখন তুমি আমার থেকে বিদ্যুৎ কিনবা না, তা তো হয় না। আমি কি লসে বসে থাকবো? মানে ওদের যে পরিমাণ টাকা দেয় তাতে ওদের বেশি একটা ক্ষতি হয় না আর কি, চলে যায়, এমপ্লয়িদের বেতন টেতন দিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার ডিমান্ড নেই বাবা, আমার ম্যাক্সিমাম ডিমান্ড কত এখানে বলছে? সর্বোচ্চ ক্ষমতা 16,794, অ্যারাউন্ড ধরো 17,000 বা 18,000 আমার ডিমান্ড। সাপোজ ধরো আমার 18,000 ডিমান্ড, এখনও তো 12,000, আমার 14,000 এখনও পড়ে আছে। আমি তো উৎপাদন, ডিমান্ড না থাকলে তো কখনোই আমি বিদ্যুৎ উৎপাদন করবো না। এটা ডিমান্ডের সাথে সাপ্লাই রিলেটেড এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, এখানেও এই কথাটার ভিতরে একটা যুক্তি আছে যে তুমি দেখা গেলো গরমের সময় তো দেখা গেলো যে কোনোভাবে দেখা গেলো 18-19 হাজার মেগাওয়াট আমার ডিমান্ড আছে, তখন কেন এই পাওয়ার প্ল্যান্টগুলো আমি চালাই না? এই পাওয়ার প্ল্যান্টগুলো যে চলছে না এই কথা তুমি বলতে পারবে না। এই পাওয়ার প্ল্যান্টগুলোর ফুয়েল হ্যাঁ দেখা গেলো 50%, সবাই 50%-এ চলছে। কোনো পাওয়ার প্ল্যান্ট যে 100% ইফিসিয়েন্টে চলছে, ইউ ক্যান্ট সে দ্যাট। এটা বুঝতে পারছো? দেখা গেলো আমার 31,000 জেনারেটিং ক্যাপাসিটি আছে, কিন্তু সেটা 100% যদি আমি ইউটিলাইজ করি তাহলে, কিন্তু সবগুলো পাওয়ার প্ল্যান্টে যদি 50% ইউটিলাইজ করি বা 60% ইউটিলাইজ করি, আমি 100% ইউটিলাইজ করতে গেলে যে পরিমাণ ফুয়েল সোর্স দরকার আমার হয়তো সেই পরিমাণ ফুয়েল তখন থাকে না। কি করব তখন? ফুয়েল না থাকলে তো আমি জেনারেট করতে পারবো না। সো এই সমস্ত কারণে ওদেরকে যে বসায় রাখছি 50%, ওদের পুরোপুরি বসিয়ে রেখেছি এমন না, ওদের যে একদম শাটডাউন করে রেখেছি তা না। দিনের ভিতর কখনো না কখনো ওকে কাজে লাগাচ্ছি, কিন্তু ওকে 100% আমি কাজে লাগাইতে পারতেছি না। যেহেতু 100% কাজে লাগাইতে পারি না, এর জন্য যতটুকু কাজে লাগাইতে পারি না তার জন্য আমার একটা ক্যাপাসিটি চার্জ দিতে হয় ওদেরকে। আচ্ছা, আমরা শুরুতে হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়ার চেষ্টা করছিলাম। হ্যাঁ, 1 গ্রাম, 1 গ্রাম যদি আমি বার্ন করি, হ্যাঁ এখানে আমি এই চার্টটা দিয়ে দিয়েছি। দেখো এখানে গ্রামের হিসাব করে না, এখানে কেজিতে এবং মিটার কিউবে হিসাব করে। যদি সলিড ফুয়েল হয় সেটা কেজিতে হিসাব করে, যদি লিকুইড এবং ব্যাপার হয় বা অন্য টাইপের হয় তাহলে সেটা মিটার কিউবে হিসাব করে। সো 1 কেজিতে কত কিলো ক্যালোরি আছে এই ডেটাটা আমি মানে ল্যাবে টেস্ট করে দেখেছি। এটা আমার টেস্ট করার দরকার নেই, এই অ্যাভেলেবেল ডেটাটা আমার আছে। যদি 1 কেজি ফুয়েল আমি বার্ন করি, মানে সর্বোচ্চ পর্যায়ে বার্ন করতে পারি, 100% ধরো বার্ন করতে পারলাম, তাহলে এই পরিমাণ এনার্জি এখানে জেনারেট হতে পারে। আর 1 গ্রামের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াইতে পারি, যে পরিমাণ এনার্জি খরচ হয় সেটা কি বলছিলাম? ক্যালোরির হিসাবের কথা বলছিলাম। যে ক্যালোরির কি হিসাব, ক্যালোরির কি হিসাব, যে 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়াইতে হয় যে পরিমাণ এনার্জি লাগে সেটাকে ক্যালোরি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মিটার কিউব হচ্ছে 1 ঘনমিটার জায়গার ভিতরে যতটুকু গ্যাস ধরে সেটাকে যদি বুঝি নাই, এইটার ঘনত্বের উপর নির্ভর করতেছে। এইটার ঘনত্বের উপর নির্ভর করতেছে, এর থেকে কম হবে না বেশি হবে। হাইড্রোজেন হলে একরকম হবে, হিলিয়াম হলে এক ধরনের হবে। ঠিক আছে? তবে 1 মিটার কিউব জায়গা কিন্তু কম না। তুমি একটু রিসার্চ করে দেখো যে 1 মিটার কিউবে যদি আমি একটা মিথেন রাখি এতে 1 কেজি থেকে বেশি হয় না কম হয়, এই ডেটাটা এখন আপাতত আমার কাছে নেই। 1 মিটার কিউব জায়গাতে যে পরিমাণ মিথেন রাখি ওটা কি 1 কেজি থেকে বেশি না কম, এই হিসাবটা একটু দেখে নিই। আচ্ছা, কোল বেসড পাওয়ার প্ল্যান্টের কিছু কিছু সুবিধা বলছিলাম, সেই সুবিধাগুলো কি একটু মনে আছে? কেউ মানে এগুলো না দেখে আমাকে একটু বলো যে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে তার সুবিধা কি কি আমার হতে পারে? লস কম, তারপর হ্যাঁ ডিভাইসটা বলতে যে অ্যাভেলেবেল ফুয়েল থাকবে, অ্যাভেলেবেল ফুয়েল অনেক সস্তা রেটে পাওয়া যায়, চিপ রেটে পাওয়া যায়। দ্যাটস আ গুড পয়েন্ট, এটা একটা ভালো পয়েন্ট, এটা অবশ্যই ওখানে আছে। আর কি আছে? অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল সোর্স, মানে খুব সহজে এই ফুয়েলটা পাওয়া যায়। এরকম জিনিসগুলো কিন্তু টুকটাক জিনিস তোমার ক্লাসে বলতে হবে, বুঝছো শাওন? না বললে কিন্তু সমস্যা। আর এর থেকে বড় অসুবিধা ছিল কি? অনেক অ্যাশ বা ডাস্ট এনভায়রনমেন্টে চলে আসে। সো আমি যদিও বলছি যে ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে ক্লিনেস্ট এনার্জি, ক্লিনলিনেস বলছি যেটা, সো যেখানে তৈরি হচ্ছে সেখানে কিন্তু ক্লিনলিনেস নেই। ক্লিনলিনেস হচ্ছে আমি বাসা বাড়িতে যেখানে ইউজ করতেছি এখানকার জন্য এটা প্রযোজ্য। এই কোল বেসড পাওয়ার প্ল্যান্টের চিমনিগুলো বেশ উঁচুতে থাকে, একদম মানে যথেষ্ট উঁচুতে থাকে যাতে আশেপাশের এরিয়া খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, সব জায়গায় ডাস্টটা এনভায়রনমেন্টে ছড়িয়ে পড়ে। এটার ইনিশিয়াল কস্ট যদি বলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের তুলনায় এটা কম। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ইনিশিয়াল কস্ট অনেক বেশি, এটার আবার মেনটেন্যান্স কস্ট, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কস্টটা বেশি, কারণ ফুয়েল প্রতিদিনই লাগতেছে এবং ফুয়েলটা কিনতে হচ্ছে, সো অপারেশন এবং মেনটেন্যান্স কস্ট লাগবে। এই গ্যাস বেস এবং স্টিম বেস পাওয়ার প্ল্যান্টগুলোর জন্য
কার্বনের যে পরিমাণ পলিউট করতেছে এনভায়রনমেন্ট তার কিছু হিসাব আছে, সেই হিসাবগুলোকে কার্বন ফুটপ্রিন্ট দিয়ে হিসাব করা হয়। যদি আমি একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট চালাই, ওই স্টিম পাওয়ার প্ল্যান্টটা কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রতিদিন জেনারেট করে তার হিসাব রাখা হয়। তার হিসাব রাখা হয় কেন? কারণ আমরা যে গ্লোবাল ওয়ার্মিংয়ের এখন সম্মুখীন হচ্ছি, এটা কিন্তু এই ডেটা থেকে আসে। যারা বেশি গ্লোবাল ওয়ার্মিং করবে তার জন্য ক্ষতি হচ্ছে কারা? মালদ্বীপ, বাংলাদেশ, এই টাইপের দেশগুলা। সো কী পরিমাণ কার্বন তারা দিচ্ছে, সেই কার্বনের কারণে হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের যে টেম্পারেচার একটু হলেও রেইজ করতেছে। টেম্পারেচার যেহেতু বাড়তেছে, আমার আর্কটিক রিজনে যে বরফগুলো ছিল গলে যাচ্ছে, সো সির যে হাইটটা বেড়ে যাচ্ছে। সো সি লেভেলটা যেহেতু বাড়তেছে, আমার দক্ষিণাঞ্চল যেটা আছে, তুমি যদি বলো বাগেরহাট, সাতক্ষীরা, ওখানে কিন্তু এখন স্যালাইনিটির পরিমাণ অনেক বেশি, মানে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি। সো ওইখানকার জমিগুলো এখন অনুর্বর হয়ে গেছে। এই যে ক্ষতিটার আমি সম্মুখীন হলাম, এই হিসাবটা কিন্তু রাখা হয়। যে দেশ বেশি কার্বন ডাইঅক্সাইড উৎক্ষেপণ করে তারা আমাদের কিছু কিছু ক্ষতিপূরণ দেয়। কার্বন ফুটপ্রিন্টের হিসাব রাখা হয়, ঠিক আছে? আচ্ছা, সো স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ এ স্টিম পাওয়ার প্ল্যান্ট গত ক্লাসে আমি শুরু করছিলাম, এবং ফুয়েল, কোল্ড স্টোরেজ এবং কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের কিছু কিছু হিসাব নিকাশ বলছিলাম। তো শুরুতেই হচ্ছে আমার ছিল হচ্ছে একটা কোল স্টোরেজ প্ল্যান্ট, যেখানে হচ্ছে আমি কোলটাকে স্টোর করে রাখবো, কারণ কোলের অ্যাভেলেবিলিটি সবসময় থাকতেও পারে, নাও পারে। সো আমার একটা স্টোরেজ থাকতে হবে। সেখান থেকে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে আমি নিয়েছিলাম। সেখানে আমি কোলটাকে পালভারাইজ করব, যাতে এটা সারফেস এরিয়া বৃদ্ধি পায়। সারফেস এরিয়া যদি বাড়ে তাহলে এটাকে বার্ন করতে সুবিধা হবে। সো এখানে পালভারাইজ করা হয়। পালভারাইজ করে আমার একটা বেল্ট থাকে, অবশ্যই একটা টাইমিং বেল্ট থাকবে, সেই বেল্টের উপরে এটাকে সরাই দেওয়া হয়। বেল্টটা গিয়ে ফার্নেসের ভিতরে এটা দিয়ে আসে, ঠিক আছে? সো বয়লার, এখানে ফার্নেস আছে, বয়লারের পানিকে হিট করা হবে। হিট হলে স্টিম প্রোডাকশান হবে, কিন্তু সেই স্টিমের ভিতরেও যথেষ্ট পরিমাণ ময়েশ্চার থাকে, মানে পানির কন্টেন্ট থাকে। যদি পিওর স্টিম হয় সেখানে কোনো পানি থাকবে না, ডিরেক্ট মানে সুপার হিটেড স্টিম হবে। সো এখান থেকে এই ময়েশ্চারটাকে দূর করার জন্য একটা সুপার হিটার ব্যবহার করা হয়। সুপার হিটারটা অনেকটা হচ্ছে, তুমি কখনো ফ্রিজের পিছনটা দেখেছো? আমি ছবিটা দেওয়া উচিত ছিল আমার। এরকম পাইপের জালি থাকে। সো সুপার হিটারটা ওই রকম থাকা হয়, ডিরেক্টলি এই ফ্লু গ্যাসের ওখানে রেখে দেওয়া হয় একটা পাইপের জালি, যেখান দিয়ে গ্যাসটা গেলে হিটেড হয়ে সুপার হিটেড স্টিম আকারে আসে। যখন সুপার হিটেড স্টিম এবং হাই প্রেশার এবং সুপার হিটেড অবস্থায়, হাই প্রেশার এবং হাই টেম্পারেচার এসে থাকবে। একটু পরে আমি দেখাবো থার্মোডাইনামিক্সে এটা কীভাবে হয়। এখানে একটা ভাল্ব থাকে, যখন ওই রেটেড টেম্পারেচার এবং প্রেশার চলে আসে তখন এই ভাল্বটা খুলে দেওয়া হয়। যখন এই ভাল্বটা খুলে দেওয়া হয় তখন সাথে সাথে প্রেশার এবং টেম্পারেচার লো হয়ে যায়। যেহেতু ভ্যাকিউম ক্রিয়েট হয়ে যাচ্ছে, হিউজ ফ্লো হবে, এখানে এক্সপানশন হবে, যে গ্যাসটা থাকে গ্যাসটা এক্সপান্ড করবে। যখনই এক্সপান্ড করবে আমার এখানে টারবাইন রাখা থাকবে, টারবাইনটা ঘুরতে থাকবে। এখন এই টারবাইনের কয়েকটা সেগমেন্ট থাকতে পারে, একটা হচ্ছে হাই প্রেশার টারবাইন, একটা হচ্ছে লো প্রেশার টারবাইন। যদিও আমি একটা দিয়েই দেখিয়েছি, কিন্তু হাই প্রেশার এবং লো প্রেশার দুই ধরনের টারবাইনই এখানে ইনস্টল করা থাকতে পারে। এই টারবাইনটা হচ্ছে আমার একটা জেনারেটরের প্রাইম মুভারের সঙ্গে কানেক্টেড থাকে। যখন টারবাইনটা ঘোরে, জেনারেটর ঘোরে, সো ইলেকট্রিসিটি জেনারেট হয়। ইলেকট্রিসিটি জেনারেট হলে আমার এই সাবস্টেশনের মাধ্যমে আমি গ্রিডে এটা প্রোভাইড করতে পারি, সোজা হিসাব। এখন এর পিছনের কিছু কিছু জিনিস এবং এই পাশের জিনিসগুলো খুবই প্রয়োজনীয়। যদি এই জিনিসগুলো আমি ইউটিলাইজ না করি তাহলে এটা কাজ করবে না। আমি আগেই বলেছি এটা হচ্ছে কার্নোট সাইকেলের উপর নির্ভর করে। সো একটা হট রিজার্ভার, সরি র্যাঙ্কিন সাইকেলের উপর নির্ভর করে। সো একটা হট রিজার্ভার, কোল্ড রিজার্ভার থাকবে। সো আমার প্রথমে থাকবে পানি, পানি থেকে আমি স্টিমে কনভার্ট করব, স্টিমকে আবার কনডেন্স করে পানিতে কনভার্ট করব। র্যাঙ্কিন সাইকেলে পুরো একটা সাইকেল আছে, এই সাইকেলটা আজকে আমি দেখাবো যেটা কিভাবে কাজ করে। সো আমার দুই ধরনের ফেজ থাকতে হবে এখানে, ফেজ ট্রানজিশন বলে, পানির ফেজ ট্রানজিশন। একটা লিকুইড থাকবে, লিকুইড ভ্যাপার থাকবে, তারপর ডিরেক্ট ভ্যাপার থাকবে। সো এই তিন ধরনের ফেজ ট্রানজিশন এই র্যাঙ্কিন সাইকেলের ভিতরে ইনক্লুড করা আছে। এখানে কি করতেছি, সোজা কথা, প্রথমে আমি বয়লারে পানি নিচ্ছি, তাই না? ইনটেক পানি তো নিচ্ছি, জেনারেল পানি, এটাকে হিট করতেছি। বয়লার ভিতরে পানি একই সঙ্গে স্টিমও থাকতেছে। সো পানি এবং স্টিম, সো গেল লিকুইড রিজন, তারপরে কিন্তু লিকুইড এবং ভ্যাপার রিজন। তারপরে এখানে যখন ভ্যাপার রিজন চলে আসলো, টারবাইনের ভিতরে পাস করলাম, এখানে কন্ডেন্সার রাখা আছে।
কন্ডেন্সার আবার সেই ভেপারটাকে কী করবে, পানিতে কনভার্ট করবে। এটা সাইক্লিক প্রসেসে চলতে থাকবে। একটু পরে আমি থার্মোডাইনামিক্সে এটা ডিটেলস পড়াবো। আচ্ছা, বয়লারে যখন ফার্নেসটা আমি জ্বালালাম তখন কিছু কিছু অ্যাশ প্রোডাকশান হবে। সেই অ্যাশগুলোকে যদি আমি সরায়ে না নেই তাহলে জিনিসটা স্তূপাকারে হয়ে গেলে, গ্রামে দেখেছো মায়েরা কী করে যখন রান্নাবান্না করে, রান্নাবান্নার শেষে কিন্তু ছাইটাকে তুলে ফেলে দেয়, কারণ ছাই যত বেশি হয়ে যাবে সেখানে অক্সিজেনের পরিমাণ কম হয়ে যাবে, অক্সিজেন কম হয়ে গেলে বার্নিংটা ভালো হয় না। সো তারা জানে, সো ছাইটাকে ফেলে বাগানে ফেলে দিয়ে আসে। এখানেও সেই কাজটাই করা হয়। অ্যাশ হ্যান্ডেলিং প্লান্ট থাকবে, সেই অ্যাশ হ্যান্ডেলিং প্লান্টের মাধ্যমে এটাকে আমি সরাই নিব, অ্যাশ স্টোরেজেরও একটা জায়গা রাখা হবে। এখন এখান থেকে বয়লারের যে ফ্লু গ্যাসটা ফার্নেস থেকে বের হচ্ছিল, এই ফ্লু গ্যাসের কিছু এনার্জি আমি কাজে লাগাইতে চাই, যার জন্য আমি এখান বয়লার থেকে যে স্টিমটা আসবে সেটাকে আরও হিটেড করতে চাই এই সুপার হিটারের মাধ্যমে, যাতে কোনো অবস্থাতেই বিন্দুমাত্র মশার এখানে না থাকে, কারণ মশা থাকলেই ওটা আমার টারবাইন হ্যান্ডেল করতে পারবে না, হ্যান্ডেল করলেও খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। একই সঙ্গে ইকোনোমাইজার রাখা হয়েছে কেন, কারণ পানি যেটা ঠান্ডা পানি এখান থেকে আমি ফিট করতেছি, ঠান্ডা পানি যখন আমি এখানে ফিট করতেছি, ঠান্ডা পানিকে মানে বেশি এনার্জি দিতে হবে তাকে আরও বেশি হিট আপ করার জন্য। সো আগে থেকে যদি একটু গরম করে পাঠাইতে পারি তাহলে এনার্জিটা ইউটিলাইজ হলো, কারণ এই গ্যাসটা তো বের হয়েই যাচ্ছিল, আমি সেটাকে রোধ করার জন্য যে এত পরিমাণ এনার্জি নষ্ট না করি তাকে ইউটিলাইজ করা যায় কীভাবে। সো এখানে একটা ইকোনোমাইজার আমি লাগিয়ে দিয়েছি, যাতে ফিড ওয়াটার, যেটা ফিড ওয়াটার আসবে, ফিড ওয়াটারকে সে একটু হলেও হিট আপ করে রাখবে, যাতে বয়লারে গিয়ে সে কম এনার্জি ইউজ করে, কারণ ঠান্ডা পানি দিলে যে পরিমাণ এনার্জি দিয়ে ওকে ভ্যাপারাইজ করতে হবে, যদি একটু হিট আপ থাকে অবশ্যই একটু কম লাগবে, খুবই স্বাভাবিক ব্যাপার। এরপরে গিয়ে এয়ার প্রি হিটার, অর্থাৎ এখানে যে ড্রাউট ফ্যানটা রেখেছি এটা ঠান্ডা বাতাসটা কেটে নিয়ে আনে, ঠান্ডা বাতাসের বার্নিং ক্যাপাবিলিটি গরম বাতাসের তুলনায় কম। সো আমি চাচ্ছি বাতাসটাকেও যাতে গরম করে এই ফার্নেসে আমি পাঠাইতে পারি। সো এখানে এয়ার প্রি হিটারের মাধ্যমে অফকোর্স এখানে একটা মেকানিজম আছে যেটা হচ্ছে মেকানিক্যাল ডিভাইসের মতো, সেটা আলাদা সিস্টেম, ওটা আমি ডিরেক্টলি দেখাবো না। সো একটা সিস্টেম থাকবে এখানে, একটা আলাদা একটা ব্লকই থাকবে যেখানে এয়ারটাকে হিট করা হচ্ছে, এয়ারকে হিট করে পাম্প করে দেওয়া হবে বয়লারের ফার্নেসে। সো ফার্নেসে সে বার্ন করবে, আবার এগেইন এখান থেকে আবার স্টিম প্রোডাকশান হবে। এরপরে গিয়ে আমার একটা ফ্যান থাকবে এখানে চিমনির এখানে, যে এই ফ্লু গ্যাসটাকে টেনে দ্রুত বের করে দিবে। ডান। সো উপরের পার্টটা কিন্তু শেষ, এই পার্টটা হচ্ছে জাস্ট আমার যে হিটটা বের হয়ে যাচ্ছিলো গ্যাসের মাধ্যমে সেই হিটটাকে ইউটিলাইজ করা হয়েছে। এর কারণে কি হচ্ছে, আমার ওভারঅল হিট ইফিসিয়েন্সি বাড়তেছে, আমি কি পরিমাণ হিট ডিসচার্জ করে দিয়েছিলাম এনভায়রনমেন্টে সেটা ইউটিলাইজ করতে পারতেছি, ওভারঅল ইফিসিয়েন্সি বাড়বে। এবং ইফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায় আমরা ইনশাল্লাহ আজকে দেখে যাবো, এটার ইফিসিয়েন্সি, এই স্টিম পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য কোথায় কোথায় কাজ করা যায়। নিচের দিকটাতে এসে অবশ্যই আমার ফিড ওয়াটার যেগুলো থাকবে, ফিড ওয়াটারের জন্য এক ধরনের প্লান্ট তৈরি করা হয়। তুমি এমন কোনো, কারণ একটা রিভার থাকবে নদীর আশেপাশেই থাকবে, কিন্তু এটা বা বিশাল স্টোরে যদি তুমি বলো, যদি চিন্তা করো মধ্যপ্রাচ্যের কথা, সেখানে রিভারের সংকট আছে। সো বিশাল পানির রিজার্ভার হতে পারে সেখানে পানিকে পলুটেন্ট থাকতে পারে, সেই পলুটেন্টগুলো পানি থেকে সরাই ফেলতে হবে, যে কোনো ধরনের পলুটেন্ট। সো ওই রিভার থেকে আমি একটা পানি নিব, সেটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থাকবে আমার, এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টেই ওয়াটারকে ট্রিট করা হবে। ঢাকা শহরে যেমন আমরা তো সাপ্লাইয়ের পানি নেই, এটা কি আসলে এরকম? বুড়িগঙ্গা থেকে আসে না, অনেক ক্ষেত্রে বুড়িগঙ্গা থেকে আসে অথবা নিচের গ্রাউন্ড ওয়াটার থেকেও আসে, এটাকে ট্রিটমেন্ট তো করতে হয়, কোনো না কোনোভাবে ট্রিটমেন্ট করে, একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থাকে, অবশ্যই এটা রাখতে হবে। যদিও একটা ক্লোজড প্রসেস, যেমন এখান থেকে স্টিমটা আসলো, স্টিমটাকে কনডেন্স করে পাম্প করে এখানে বের করে দিয়েছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে স্টিমটা লিক হয়ে যেতে পারে, অর্থাৎ পানির সংকট দেখা দিতে পারে। এই জন্য পানির সংকট যদি দেখা যায় তখন রিভার থেকে যে কন্টামিনেট ছিল সেটাকে দূর করে এটাকে যদি আমি ফিড ওয়াটার সিস্টেমে রাখতে পারি, যদি পানি কমে যায় এখান থেকে পানি আমি অ্যাড করে দিতে পারবো, কারণ এটা ক্লোজ লুপ। কিন্তু এই ক্লোজ লুপটাও একদম সিল করা না, যেহেতু একদম সিল করা না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পানির লসটা হয়ে যায়। যখন লসটা হয়ে যায় আমি দেখতে পারি মিনিমাম লেভেল, সেই লেভেল থেকে আমি পানিটা এখানে অ্যাড করি, না হলে এই পানির এই রিজার্ভারটা আমার এখানে দরকার ছিল না, ফিড ওয়াটারে আমার কোনো অবস্থাতেই রিজার্ভার দরকার ছিল না। বুঝাইতে পারলাম কেন এটা দরকার পড়ছে? কোনো কারণে পানির যদি লস হয়, পানি যদি কোনো কারণে এই সিস্টেম থেকে লিক আউট হয়ে যায়, সেক্ষেত্রে এই ইনলেট ভালভ দিয়ে আমি কিছু পানি অ্যাড করতে পারবো। ডান।
এখানে অবশ্যই একটা পাম্প রাখা হবে, এখানে অবশ্যই একটা পাম্প রাখা হবে। ওই পাম্পটা কিন্তু হাই প্রেশারাইজড ওয়েতে আমার বয়লারে পাঠাবে, অর্থাৎ বয়লারের প্রেশার এবং ওই পাম্পের প্রেশার সমান সমানই থাকবে, অর্থাৎ ওই সেম প্রেশারে বয়লারে সে পাম্প করে পানিটা ঢুকাবে। এখানে অবশ্যই একটা পাম্প রাখা হবে, ফিড ওয়াটার পাম্প। এটা 3 ফেজ ইন্ডাকশন মোটর ধরে নাও, হাই প্রেশারে এটা বয়লারে পানিটা ঢুকাবে, ইকোনোমাইজার ভিতর দিয়ে বয়লারে ঢুকাবে। এখানে হাই প্রেশারে কন্ডেন্সারে পানিটা তো কন্ডেন্স হয়ে গেছে, এখানে কিন্তু এই কন্ডেন্সারের ভিতরে আমি এখানে ভেপারটাকে কন্ডেন্স করছি কি দিয়ে, কুলিং দিয়ে, কুলিং সিস্টেম আছে আমার এখানে, পানি দিয়ে কুলিং সিস্টেম। সো এখান থেকে হাই প্রেশারে আমি ইকোনোমাইজারের মাধ্যমে বয়লারে পাঠাবো। ডান, এটুকু ক্লিয়ার। নিচের দিকে দেখো কুলিং টাওয়ার, একটা পাওয়ার সিস্টেমে বা পাওয়ার জেনারেটিং ইউনিটে কুলিং টাওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি কোনোভাবে কুলিং টাওয়ার ফেল করে তাহলে কিন্তু তোমার পুরো সিস্টেমটাই ফেল করবে। চেরনোবিলের যে ঘটনাটা ঘটেছিল তার একটু উদাহরণ যদি দেই, চেরনোবিলের ঘটনার ক্ষেত্রে ওরা একটা টেস্ট করতেছিল যে যদি কোনো কারণে কোনো কুলিং প্রসেসের কোনো জায়গাতে কিছু সমস্যা হয় তাহলে সিস্টেমটা কিভাবে বিহেভ করতে পারে আমরা একটু দেখি। সো ওইটা দেখতে গিয়ে ওরা যে নিউক্লিয়ার রিয়াকশানটা পরে আর কন্ট্রোল করতে পারেনি। তোমরা চেরনোবিলের যে ইয়েটা আছে একটু পড়ে দেখো, কন্ট্রোল করতে পারেনি। যখন কন্ট্রোল করতে পারে নাই, এত পরিমাণ এনার্জি জেনারেট হয়েছে যে পুরো সিস্টেমটাকে, যে কুলিং টাওয়ারটা উড়াই ফেলছে, মানে কুলিং টাওয়ারটা এসে উড়িয়ে গেছে, মানে এমন ব্লাস্ট হয়েছে এবং এত সাউন্ড হয়েছে দূরের যে বাড়িঘরের গ্লাসগুলো মানে একদম টুকরা টুকরা হয়ে গেছে। হাইপারসনিক হাই ফ্রিকোয়েন্সির ওয়েভ জেনারেট করছিল। সেইখান থেকে বের হওয়ার জন্য তারা অনেক সিস্টেম করে, 2 জন বিজ্ঞানী ছিল যারা নিজেদের স্যাক্রিফাইস করছিল যে কুলিং টাওয়ারের যে কুলিং টাওয়ার তো আমার পানি দিয়ে ভর্তি থাকে, অবশ্যই পানি দিয়ে ভর্তি থাকতে হবে। সো একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপরের দিকে রাখা হয় ফুয়েল রড, নিচের দিকে কুলিং টাওয়ারের ট্যাঙ্ক রাখা হয়। সো যখন ব্লাস্টটা হয়েছে তখন তো আমার যে ফুয়েল রড ছিল ওইটা ওই সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। তা এখন ইউরেনিয়াম যখন গলে গলে নিচের দিকে যাচ্ছিল, হাই টেম্পারেচারের যদি কোনো কিছু পানির সঙ্গে অ্যাটাচে আসে তাহলে কী পরিমাণ বিস্ফোরণ হতে পারে, মানে হাই টেম্পারেচার আছে সেখানে। সো নিউক্লিয়ার যে প্ল্যান্টটা ছিল, ওইখানটার যে ট্যাঙ্কটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এবং ওটা গলে নিচের দিকে যাচ্ছিল ওই কুলিং টাওয়ারের দিকে। ওরা দেখছে যদি ওটা ঠান্ডা পানির সংস্পর্শে আসে তাহলে যে ধরনের বিস্ফোরণ হবে তা পুরো ইউরোপ মহাদেশকে নষ্ট করে দিতে পারে। তার জন্য 2 জন বিজ্ঞানী একদম উইলিংলি বলছে যে না, আমরা এটা কাজ করতে চাই, ওই কুলিং টাওয়ারের থেকে পানিটা আমরা বের করে দিতে চাই, যাতে যদি ওই ফুয়েলটা কুলিং টাওয়ারের ভিতরে আসেও, ইয়েস, ফুয়েলটা যদি কুলিং টাওয়ারের ভিতরে আসেও তাহলে যেন পানির সংস্পর্শে সে না আসে। সো তারা ওই রাত্রে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, সেই ভাল্বটা শুধু ইঞ্জিনিয়াররাই জানতো কোথায় আছে, হয় জেনারেল লোকদেরও বলা হয়েছিল আপনারা সাহায্য করেন, কিন্তু যারা ইঞ্জিনিয়ার তারা বলছে না আমরা এটাই করবো, কারণ জানি যে কোন ভাল্বটা খুলে দিলে ওই কুলিং টাওয়ারের পানিটা ড্রেন আউট বা পাম্প করে বের করা যায়। তখন ওরা নিচে গিয়ে সেই ভাল্বটা খুলে, তাও জলের ভিতর দিয়ে যাওয়া তো খুবই ডিফিকাল্ট ছিল। তারা বেঁচে ছিল মোটামুটি, ওই ঘটনার পরেও তারা কিন্তু একদম পুরো এক্সপোজ হয়ে গেছিলো, কারণ ইউরেনিয়াম তো তার ট্যাঙ্ক থেকে বের হয়ে গেছে, হিউজ পরিমাণে রেডিয়েশন ছিল, তারপরেও তারা গিয়ে সেটা খুলে দিয়েছিল। এটাই হচ্ছে ইথিক্স পড়ার সময় তোমাদের এটা পড়ানোর কথা। ওই পাম্পটা ড্রেন আউট যখন করছে তার কারণে ইউরোপ মহাদেশটা বেঁচে গেছিলো, তা না হলে ইউরোপ মহাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত আজকে। এখন আবার নতুন করে শুনতেছি নিউক্লিয়ার অ্যাটমিক বম, কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প দেখলাম বলতেছে যে আমরাও সিটিবিটি যেটা আছে, নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, এটা আর মানব না, আমরা এখন থেকে নিউক্লিয়ার রিয়াকশান বা বোম তৈরি করার ইয়েগুলো আবার চালু করতে চাই, কারণ ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ এটার জন্য থ্রেট দিচ্ছে সব জায়গা থেকে। সো এখনও কিন্তু বিশ্ব একটা থ্রেটের ভিতরে আছে এই নিউক্লিয়ার বা অ্যাটমিক বম বা নিউক্লিয়ার রিয়াকশানের জন্য। এটা যেটা জানি না কী হবে, যদি হয় আবার তাহলে মনে করো বিশাল আকারে আসবে, কারণ সবথেকে বেশি রাশিয়ার কাছে নিউক্লিয়ার বা অ্যাটমিক বম আছে, ওরা জানে সবথেকে ভালো কীভাবে নিউক্লিয়ার রিয়াকশানটা ঘটানো যায়। মনে কর অত্যাধুনিক 2-1টা মেরে দিলে পারে, মনে করো আমরা শেষ, আর দরকার আমরা নিজেদেরকে একদিন খেয়ে ফেলবো। আচ্ছা, সো ফিড ওয়াটারের জন্য এখানে অবশ্যই একটা পাম্প রাখবো কন্ডেন্সার থেকে, যেটা আমার পানিটাকে কালেক্ট করতে পারবো। আর এখানে কুলিং টাওয়ার বিশাল অ্যারেঞ্জমেন্ট, সবথেকে বড় অ্যারেঞ্জমেন্ট এখানেই থাকবে পাওয়ার প্ল্যান্টের, কিভাবে কুল ডাউন করা যায়, কারণ
এখান থেকে যে গ্যাসটা আসবে টারবাইন থেকে, তাকে যদি যথেষ্ট পরিমাণে আমি ঠান্ডা না করতে পারি, তাহলে হট যে রিজার্ভার ছিল আর কোল্ড যে রিজার্ভার ছিল, এদের ভিতরে টেম্পারেচারের ডিফারেন্স কমে যাবে। এবং ইফিসিয়েন্সি ক্যালকুলেট করার সময় এই দুইটা টেম্পারেচার খুবই গুরুত্বপূর্ণ। যদি এই দুইটা টেম্পারেচার আমার ডিফারেন্স তৈরি না করতে পারি, তাহলে আমি কি করতে পারবো না। যদি এখানে কোল্ড না হয়, তাহলে এখানে সাকশন তৈরি হবে না, ভ্যাকিউম তৈরি হবে না, অর্থাৎ হাই প্রেশার তৈরি হবে না। যদি এখানে যে পরিমাণ গরম যে পরিমাণ গরম ছিল, সেই পরিমাণ গরমে যদি এখানে চলে আসে, আমি যদি এটাকে কনডেন্স না করি, তাহলে এই টারবাইনের দুই পাশেই টেম্পারেচারের ডিফারেন্স খুব বেশি থাকবে না। সো টারবাইনের ভিতরে এই হোয়াট এভার বিকজ স্যার কি আছে এখনো? আচ্ছা, সো এখানে যদি আমি যথেষ্ট পরিমাণ ঠান্ডা না তৈরি করতে পারি, তাহলে ভিতরের যে ভ্যাকিউম হওয়ার কথা, সেই জিনিসটা ভালো মতো হবে না। যদি ভালো না হয়, তাহলে যে এনার্জিটা ছিল, যে পরিমাণ এনার্জি হারভেস্ট করতে পারার কথা ছিল টারবাইনটা, সেই পরিমাণ এনার্জি হারভেস্ট সে করতে পারবে না। বোঝা গেছে লজিকটা? যার কারণে আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল এটাকে কুল ডাউন করার চেষ্টা করি, যাতে সে একটা ভ্যাকিউম টারবাইনের ভিতরে তৈরি করে রাখতে পারে। সো দিস ইজ দ্য ওভারঅল এক্সপ্লেনেশন অফ এ স্টিম পাওয়ার প্লান্ট। খুব বেশি কঠিন কোনো কিছু, একদম ইজি জিনিস। জাস্ট এই ডায়াগ্রামটা তুমি ড্র করবে এবং প্রতিটা পার্ট বাই পার্ট তোমাকে এক্সপ্লেন করতে হবে। মিনিমাম কিছু কথা তোমাকে এখানে লিখতে পারতেই হবে। আমি এখানে টুকরো টুকরো কোশ্চেনও তোমাকে করতে পারি, যেমন ইকোনোমাইজারের কাজ কী, এয়ার প্রিহিটারের কাজ কী, সুপার হিটারের কাজ কী, বয়লারের কাজ কী, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার কিন্তু এক্সপ্লেন করতে পারতে হবে। এখান থেকে অবশ্যই ছোট ছোট কোশ্চেন তোমার থাকতে পারে পরীক্ষায়। চাকরির পরীক্ষাতে এই সমস্ত জিনিসের এমসিকিউ শুধু থাকে, কোনো ধরনের থিওরিটিক্যাল কোনো কিছু এখানে দেয় না চাকরির পরীক্ষাগুলোতে। বোঝা গেল? সো স্টিম পাওয়ার প্লান্ট বা কোল পাওয়ার প্লান্টের কথাবার্তা শেষ হয়ে গেল একটা টপিক 2 দিনের ভিতরে। ইজি না? ইজি জিনিস। এখানে ইন ডিটেলস লেখা আছে, তুমি ইন ডিটেলস পড়বা, আর বইতে আরও সুন্দর করে লেখা আছে। আচ্ছা, গতদিন একটা উদাহরণ দিতে গিয়ে আমি থেমে গেছিলাম যে আমার একটা পাওয়ার প্ল্যান্ট থেকে কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বা কী পরিমাণ অ্যাশেজ তৈরি হয় তার একটা ধারণা দেওয়ার জন্য। এটা ছিল, ধরো আমি একটা 100 মেগাওয়াটের একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে। এই 100 মেগাওয়াট স্টিম পাওয়ার প্ল্যান্ট কত লোড ফ্যাক্টরে চলতেছে? 50%। মানে তার ফুল লোডের 50% লোডে সে চলছে। সেই ক্ষেত্রে পার মান্থে তার কি পরিমাণ কোল লাগবে? 20,000 টন। 20,000 টন কোল লাগবে। আচ্ছা, হিসাব গেল। এই 20,000 টন থেকে বলা হচ্ছে যদি বার্ন করি, তাহলে অ্যাশ তৈরি হবে 10 to 15%। যদি বার্ন সম্পূর্ণরূপে করিও, আমি ম্যাক্সিমাম বার্নিংও যদি করি, আমার 10 to 15% থাকবেই অ্যাশেজ। সেই 10 to 15% সমান কত হয়? 2,000 টন বা 2,000 থেকে 3,000 টন। বুঝতে পারছো? আমার পুরো জায়গাটা ভরাই ফেলবে, আর আমার ইউনিভার্সিটির জায়গা কাভার করে ফেলবে, 1 মাসেই সব ধরাই ফেলবে। তাহলে এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট। কল্পনা করতে পারছো? 20,000 টন কয়লা লাগে প্রতি মাসে। যদি 50% করি, 40,000 টন লাগছে যদি 100% করতাম, সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা কোথায় যেত? 4,000 থেকে 6,000 টন, যেটাকে হ্যান্ডেল করার জন্য যথেষ্ট পরিমাণে মানে দক্ষ লোক দরকার, আমার যথেষ্ট পরিমাণে দক্ষ একটা প্লান্ট দরকার। না হলে কিন্তু আমি দিন শেষে এই অ্যাশ হ্যান্ডেলিং প্লান্টটা আমার ঝামেলা তৈরি করে ফেলবে। জাস্ট এটা তোমার দেওয়ার জন্য, যে তোমার একটা ধারণা দেওয়ার জন্য যে কী পরিমাণ অ্যাশ হতে পারে। সো বড় বড় যে প্লান্ট আছে, সেখানে বড় বড় অ্যাশ হ্যান্ডেলিং প্লান্ট আছে, যেখানে বড় বড় ইঞ্জিন রাখা হয়েছে যাতে অ্যাশটাকে সহজে কালেক্ট করা যায়, কালেক্ট করে যাতে আমি কোনো একটা স্টোরেজে রেখে দিতে পারি। আচ্ছা, এই ছবিটার ভিতরে এইটা হচ্ছে আমাদের যে চিমনি, যে ফ্লু গ্যাসটা এখানে বের হয়ে যায়, ঠিক আছে? তুমি বয়লারের যদি ছবি চিন্তা করো,
যে বয়লারটা দেখতে কেমন সেই জিনিসটা দেখানোর জন্য এই ছবিটা আমি অ্যাড করছিলাম। ভালো কোনো ছবি আমি অনলাইনে পেলাম না যেখানে টু বি ভেরি স্পেসিফিকলি এটাকে আইডেন্টিফাই করা আছে, দিস ইজ দ্য বয়লার, দিস ইজ দ্য চিমনি, দিস ইজ দ্য সুপার হিটার, দিস ইজ দ্য হিট এক্সচেঞ্জার, এরকম কোনো কিছু আমি পাই নাই। সো তোমাকে আমি দিতে পারলাম না, সেটা বইতেও আমি পাই নাই। সো এখানে যে একটা দেখতে পাচ্ছ, একটা সিঁড়ির মতো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কোল স্টোরেজ থেকে বা কোল হ্যান্ডেলিং প্লান্ট থেকে বেল্টের মাধ্যমে কোলটাকে উপরে বয়লারের কাছে কাছে নিয়ে আসা হয়। আর এইগুলো যেটা দেখতে পাচ্ছ এটাকে বয়লার বলা হয়, ঠিক আছে। এর সাথে কুলিং অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু কুলিং অ্যারেঞ্জমেন্টটা এভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না। সো এখানে বয়লার আছে দুইটা। এই বয়লারের সেগমেন্টের ভিতরেই কি কি আছে, আমার সুপার হিটার আছে, সুপার হিটার, তারপর হচ্ছে এয়ার প্রি হিটার আর হচ্ছে ইকোনোমাইজার। এই তিনটা জিনিস এই বয়লারের ভিতরেই দেয়া থাকে, কিন্তু সেটা বাইরে থেকে দেখানো কোনো জায়গায় আমি কোনো তথ্য পাইনি যেটা বাইরে থেকে দেখতে কেমন। এই জায়গায় যদি তুমি খোঁজ করো কোনোভাবে তাহলে হয়তো সেই ডেটাটা তুমি খুঁজে দেখতে পারো। সো এটা হচ্ছে কোল হ্যান্ডেলিং প্লান্ট থেকে কোলটা আসে, এখানে ফার্নেসে বার্ন হয়, বয়লারে পানি গরম করে আর এই চিমনি দিয়ে সেই ফ্লু গ্যাসটা বের হয়ে যায়। এটা অনেক বেশি বড় না, ছোটোখাটো একটা পাওয়ার প্ল্যান্ট, হতে পারে অ্যারাউন্ড 200-300 মেগাওয়াটের। যদি বেশি হতো তাহলে অনেকগুলো বয়লার থাকতো, অনেকগুলো 4-5টা বয়লার থাকতো। এই ছবিটা এরকম হয়েছে কেন, কেটে গেছে। এখানেও একটা পরিষ্কার ছবি ছিল, এখানে অনেকগুলো বয়লার আছে। মানে বয়লার যত বেশি হবে এর ক্যাপাসিটিও তত বাড়বে। এই জিনিসগুলো আমার পড়ানো শেষ। স্টিম টারবাইনের কথা যখন বলছিলাম তখন আমি বলছিলাম যে এখানে হাই প্রেশার এবং লো প্রেশার টারবাইনের কথা বলছিলাম না একটু আগে, যে দুই ধরনের টারবাইনে থাকতে পারে। আমরা দেখেছি কার্নোট সাইকেলে যদি আমি হাই প্রেশার টারবাইন থেকে যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে সেই গ্যাসটাকে যদি আবার একটু হিট আপ করে দেই, দিয়ে যদি লো প্রেশার টারবাইনে আমি দেই, কারণ কি হাই প্রেশার টারবাইন থেকে যখন গ্যাসটা আসবে তার প্রেশারটা অবশ্যই লো হয়ে যাবে। সেই লো গ্যাসটাকেও যদি একটু হিট আপ করি তাহলে সে একটু ইফিসিয়েন্সি ইনক্রিজ করাইতে পারে। যার জন্য আমি হাই প্রেশার এবং লো প্রেশার দুই ধরনের টারবাইনই রাখি। হাই প্রেশার টারবাইন হচ্ছে ডিরেক্টলি বের হয়ে ঢুকবে, তারপরে সেখানে এনার্জি স্ট্যাক করে লো প্রেশার টারবাইনে চলে যাবে। এর মাঝে আমি স্টিমটাকে আবার একটু হিট আপ করবো। যখন আমি র্যাঙ্কিং সাইকেল পড়াবো তখন এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। স্টিম টারবাইনের যদি ছবি দেখো এরকমই মোটামুটি দেখতে হয়, ছবিটা পরিষ্কার হয়নি। ব্লেড থাকে, প্রতিটা ব্লেডের মাঝে একটা করে সেগমেন্ট থাকে এবং বাতাসটাকে বা স্টিমটাকে এমনভাবে ঢোকানো হয় যাতে স্টিমটা গিয়ে থ্রাস্টটা একদম ব্লেডের উপরেই দেয়। সো একটা ব্লেড থাকে, ব্লেডের পরে গিয়ে একটা গ্যাপ থাকে, যে গ্যাপের ভিতরে অ্যারেঞ্জমেন্টটা ফাঁকাটা এমনভাবে রাখা হয় যাতে টারবাইনের সোজাসুজি গিয়ে সে আঘাত আনতে পারে। সব ব্লেড একবারে দেয়া থাকে না, সেগমেন্ট থাকে, যেমন 1টা 2টা 3টা, মাঝে কিন্তু আরও কিছু আছে, সেটাকে ওই স্টিমটাকে গাইড করে। হ্যাঁ, স্টেজ থাকে, স্টিমটাকে গাইড করে। একটা যখন টারবাইনের ভিতর দিয়ে বের হয়ে গেল, সে বের হয়ে তো স্ক্যাটার্ড হয়ে যেতে পারে, সরাই যেতে পারে। স্ক্যাটার্ড ওয়েতে না গিয়ে যেন একদম আমি যেভাবে চাচ্ছি সেভাবেই যায়, যেন টারবাইনগুলোতে সঠিকভাবে হিট করতে পারে। টারবাইনের ব্লেড তো কোথাও না কোথাও বাঁকা থাকে, যেন সেই বাঁকা জায়গায় গিয়ে হিট করতে পারে। হ্যাঁ, স্টেজ হয়, এই এক্স্যাক্টলি তোমার ওই ইসের ইঞ্জিনের, এয়ারক্রাফটের ইঞ্জিনের ভিতরে এরকম একটা ইস্যু আছে। সো এটা হচ্ছে স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিন এভাবেই কাজ করে। ডান, থ্যাংক ইউ। সো মোটামুটি এটা শেষ, আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্টের যা যা পড়ানো শেষ। এখন এই স্টিম পাওয়ার প্ল্যান্টের উপর বেস করে আমি অনেক কিছুই পড়াইতে পারি, কারণ এখানে একটা সাবস্টেশন ছিল, সাবস্টেশন পড়ানো হয়নি। এই স্টিম পাওয়ার প্ল্যান্টের একটা ইকোনমিক্স ছিল, সেটা পড়ানো হয়নি। স্টিম পাওয়ার প্ল্যান্ট কত লোডে চলছে বা কী কী ক্যালকুলেশন আছে সেগুলো পড়ানো হয়নি। ইনশাল্লাহ সেগুলো আমরা দেখব নেক্সটে। এখনকার টপিক হচ্ছে এই যে স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়লাম, এই স্টিম পাওয়ার প্ল্যান্টটাকে কীভাবে থার্মোডাইনামিক্সকে রিপ্রেজেন্ট করা যায়। যেহেতু এটা থার্মোডাইনামিক্সের একটা ইস্যু, থার্মোডাইনামিক্সের সাথে রিলেশন কোথায় এবং এই স্টিম পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি কীভাবে ইনক্রিজ করা যায় সেই সম্পর্কে আমরা একটু দেখব। ডান, আচ্ছা দেখি কি পড়ছো, এবার বোঝা যাবে। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, স্লাইডের প্রথম যে বইটা দেয়া আছে রেফারেন্সে, ওই প্রথম বইটাই তুমি কিনে নেবে, ঠিক আছে। আচ্ছা, সো আমার এখনকার টপিক হচ্ছে থার্মোডাইনামিক্স। এটাতে আমি কেন আসতেছি, কারণ স্টিম পাওয়ার প্ল্যান্টটা থার্মোডাইনামিক্সের কিছু রুলসের উপর কাজ করে। থার্মোডাইনামিক্সের ল আছে কয়টা জানো?
থার্মোডাইনামিক্সের ল আছে কয়টা? হ্যাঁ হ্যাঁ, কে বললো? তার 3টা ল আছে। কি কি ল আছে? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যদি বলো। এটা যদি আমি একটু ইজিলি বর্ণনা করি তোমাকে, মানে তোমাকে জাস্ট আমি ইন ডিটেলস বলছি না, আমি যদি পাওয়ার প্ল্যান্টের কথা বলি, পাওয়ার প্ল্যান্টে তুমি যে পরিমাণ এনার্জি ইনপুট করবে, সেই ইনপুট এনার্জির থেকে তুমি কখনোই বেশি এনার্জি এক্সট্রাক্ট করতে পারবে না। মানে ইনপুটের থেকে আউটপুটের এনার্জি কোনোদিনও বেশি হবে না। মানে ইনপুট যা দিয়েছো আউটপুটে তার থেকে বেশি পাওয়া সম্ভব না। এটা হচ্ছে ফার্স্ট লতে তোমাকে বলা হয়েছে, কোনো না কোনোভাবে বলছে এটা। সেকেন্ড লতে বলা হয়েছে তুমি যে পরিমাণ ইনপুট দিয়েছো তুমি কখনোই ওই পরিমাণ ইনপুটও পাবে না, ওই পরিমাণ আউটপুট। যদি 100 মেগাওয়াট তুমি ইনপুট করো, আউটপুটে 100 মেগাওয়াটও তুমি পাবে না, কারণ এখানে হিউজ পরিমাণে লস আছে। এবং থার্ড লতে গিয়ে বলছে যে টেম্পারেচার কখনো 0 ডিগ্রি কেলভিনে পৌঁছানো সম্ভব হবে না। সো এর 3টা স্টেজ আছে, চাইলে মন চাইলে একটু দেখে নিও, কিন্তু আমার দরকার অন্য কোনো কিছু। সো আমার এই লেকচারের অবজেক্টিভ হচ্ছে এনট্রপি নিয়ে শুরুতে কথাবার্তা বলা। হোয়াট ইজ এনট্রপি? কারণ এনট্রপির সঙ্গে র্যাঙ্কিন সাইকেলের এবং আরেকটা সাইকেল আছে কার্নোট সাইকেল, এই 2টা সাইকেলের একটা সম্পর্ক আছে। সো এনট্রপি নিয়ে কথা বলবো, ডিসকাশন অ্যাবাউট এনট্রপি থাকবে। এটা ডিসকাশন হয়ে গেলে আমি টেম্পারেচার ভার্সেস এনট্রপির যে গ্রাফটা আছে সেই গ্রাফটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। অর্থাৎ ম্যাটেরিয়ালের বা লিকুইডের ফেজ চেঞ্জ হয় কিভাবে। ফেজ চেঞ্জ মানে হচ্ছে লিকুইড থেকে লিকুইড ভ্যাপার, লিকুইড ভ্যাপার থেকে ডিরেক্ট ভ্যাপার বা স্টিম, ভ্যাপার যদি না বলি স্টিম, এই 3টা ফেজে কনভার্সন কী পথে হয় সেই পথটা সম্পর্কে আমার একটু ধারণা নেয়। কারণ আমি যে স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়লাম সেটা কিন্তু এই কনসেপ্টেই কাজ করছে, যে লিকুইড থাকবে, কন্ডেন্সারে লিকুইড থাকবে, সেখান থেকে হাই প্রেশারে বয়লারে দিব, যেখানে স্টিম বা ভ্যাপার প্লাস লিকুইড থাকবে, এবং ভ্যাপার প্লাস লিকুইড যখন টারবাইনে যাবে সেটা সুপার হিটেড স্টিম হয়ে যাবে। তার মানে এই সাইকেলটা এখানে কাজ করবে, এই জিনিসটা আমার জানা প্রয়োজন। তারপরে এইটার উপর বেস করে আইডিয়াল সাইকেল, যেখানে হায়েস্ট ইফিসিয়েন্সি একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারে, সেটা হচ্ছে কার্নোট ভ্যাপার সাইকেল। সেই কার্নোট ভ্যাপার সাইকেল নিয়ে কথা বলবো, লিমিটেশনস অফ কার্নোট ভ্যাপার সাইকেল নিয়ে কথা বলবো। তারপরে কি থাকবে? র্যাঙ্কিন সাইকেল, যেটা আইডিয়াল ভ্যাপার সাইকেল বলা হয়, সেই আইডিয়াল ভ্যাপার সাইকেল অ্যানালাইসিস করব। তারপরে এই আইডিয়াল ভ্যাপার সাইকেলের কি লিমিটেশনস আছে, নন আইডিয়ালিটিস কোথায় কোথায় আছে, সেই জায়গাগুলো নিয়ে কথা বলা হবে। এবং ফাইনালি গিয়ে আমি এই কার্নোট র্যাঙ্কিন সাইকেলের ইফিসিয়েন্সি বৃদ্ধি করে কিভাবে আমার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি বাড়াইতে পারি সেইগুলো নিয়ে কথা বলা হবে। ডান? অবজেক্টিভ ক্লিয়ার? এখানে সুন্দর করে বলা আছে। তো শুরুতে আসি এনট্রপি। হোয়াট ইজ এনট্রপি? যদি তোমাকে কোশ্চেন করা হয় এনট্রপি জিনিসটা বলতে তুমি কি বোঝো? ডিসঅর্ডারনেস অফ এ সিস্টেম। এখানে বলছে মেজার্স অফ ডিসঅর্ডার, র্যান্ডমনেস অর এনার্জি ডিসপার্সাল ইন এ সিস্টেম। অর্থাৎ একটা সিস্টেম থেকে এনার্জি কিভাবে স্প্রেড করে যাচ্ছে সেটা বোঝানো হচ্ছে। অর্থাৎ কনসেন্ট্রেটেড এনার্জি জায়গা থেকে এনার্জিটা কিভাবে স্প্রেড হয়, তার একটা ধারণা দেওয়ার জন্য এনট্রপি বলছে। যেমন ধরো একটা চায়ের কাপে এনার্জি কনসেন্ট্রেটেড ওয়েতে আছে, একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে, দ্যাটস ট্রু, তাই না? এখন চায়ের কাপটা যদি তুমি এনভায়রনমেন্টে রেখে দাও, সে অবশ্যই এনার্জিটাকে স্প্রেড আউট করবে। চায়ের কাপে যখন এনার্জিটা ছিল তখন বলা হচ্ছে এটা হচ্ছে একদম অর্গানাইজড ওয়েতে এনার্জিটা ছিল। যখনই সে ডিসপার্সাল হয়ে যাচ্ছে তখন কিন্তু সিস্টেমের থেকে সব জায়গায় এনার্জিটাকে সরাই দিচ্ছে। শিওর? ইংলিশ আসো, এত সুন্দর চেহারা দেখি না, হ্যাঁ খুবই কম দেখি। সো এখানে বলা হচ্ছে যে এনট্রপি হচ্ছে সিস্টেম থেকে কি পরিমাণ এনার্জি আমি পাচ্ছি, বা সিস্টেম কি পরিমাণ হিট বলবো, আমি এটাকে টেম্পারেচার বলবো না, হিট ডিভাইডেড বাই টেম্পারেচার। অর্থাৎ ওই সিস্টেম থেকে কি পরিমাণ হিট পাওয়া গেছে ডিভাইডেড বাই টেম্পারেচার কত আছে সেটার হিসাবে এনট্রপির হিসাব করা হয়।
সো ডেল কিউ ডিভাইডেড বাই টি এটাকে এনট্রপি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আমার স্যার এনট্রপি বুঝাইতে গিয়ে আরেকটা জিনিস বুঝাইছিল যে মনে করো একটা ডিম তোমার হাতে আছে, কোনো কারণে এই ডিমের ভিতরে ডিমের যত এনার্জি আছে সেটা কনসেন্ট্রেটেড রয়েছিল। সো ধারণা করা হচ্ছে এই সিস্টেমের এনার্জি অ্যাবজর্ব ডিভাইডেড বাই টি যে পরিমাণ হওয়ার কথা, ডিমটা যদি ফেলে দেয় তাহলে এনার্জি অ্যাবজর্ব ডিভাইডেড বাই টি এটা অনেক বেশি হবে। রিভার্সেবল প্রসেস মানে কি, একটা সিস্টেমকে যখন আমি মনে করো 100 জুল এনার্জি দিলাম, সেটা রিভার্স হয়ে কাজ করে যদি আবার 100 জুলই ফেরত আনতে পারি তাহলে রিভার্স করে ফেললাম, দিলাম আবার 100 জুল ফেরত পেলাম। যদি রিভার্সেবল প্রসেস হয় তাহলে এনট্রপির চেঞ্জ সবসময় 0। যদি রিভার্সেবল প্রসেস না হয় তাহলে ইউনিভার্সের এনট্রপির কথা যদি চিন্তা করো অলওয়েজ গ্রেটার দেন 0, মানে এনট্রপি সবসময় বাড়তেছে, এনট্রপি কখনো কমবে না। কিন্তু যদি রিভার্সেবল বা আইডিয়াল কন্ডিশনের কথা চিন্তা করি তাহলে এনট্রপি 0 হতে পারে। কিন্তু যদি ইরিভার্সেবল প্রসেস হয় কখনো এনট্রপি 0 হবে না। কোনো একটা সিস্টেমের জন্য ওরে বাবা একটা মানে সুন্দর গেট আপে চলে আসছে, 5-7 দিন দেখা যায় না ক্লাসে। সো এনট্রপি যখন বাড়বে মানে সিস্টেমের ডিসঅর্ডারনেস বোঝাচ্ছে, এনট্রপি যখন বাড়বে সিস্টেমের ডিসঅর্ডারনেস বাড়বে। সাপোজ যদি আমি বলি একটা লিকুইডকে হিট দিয়েছি, তার মানে হিট অ্যাবজর্ব করছে লিকুইডটা, সিস্টেমের ডিসঅর্ডার করে দিয়েছে, অর্থাৎ ব্যাপার তৈরি করতেছে। লিকুইডের থেকে কিন্তু ব্যাপারটা বেশি ডিসঅর্ডারে আছে, তাই না? সো অবশ্যই এখানে এনট্রপি বেড়ে গেছে, হিট অ্যাবজর্ব করছে ডিভাইডেড বাই টেম্পারেচারে, দেখবা যে এটা গ্রেটার দেন 0, অবশ্যই এনট্রপি বাড়ছে। ঠিক আছে? সো এনট্রপির এই ধারণাটা আর একটু ঝালাই করার জন্য একটু বইটা পড়বা। এনট্রপি জিনিসটা বুঝতে আমার বহুদিন সময় লাগছে, আমার বোঝাইতে গেলেও এনট্রপির জন্য খুব কঠিন। আমি স্টুডেন্ট অবস্থায় বহু ছেলেপেলেকে এনট্রপি বুঝিয়েছি, তখন যতটুকু বুঝতাম তার থেকে এখন একটু ডেভেলপ হয়েছে, অনেক বেশি হয়েছে এমন না। থার্মোডাইনামিক জিনিসটা যথেষ্ট কঠিন। আচ্ছা, এখানে বোঝাচ্ছে ফিজিক্যাল মিনিং অফ এনট্রপি চেঞ্জ। এনট্রপি চেঞ্জের ফিজিক্যাল মিনিংটা কি? প্রথমে বলছে হিট অ্যাডেড ইন এ সিস্টেম। আমি কোনো সিস্টেমে যদি হিট অ্যাড করি, গ্রেটার দেন 0 করি, তাহলে অবশ্যই এনট্রপি বাড়বে, কারণ সেক্ষেত্রে সিস্টেমের ডিসঅর্ডারনেস অবশ্যই বাড়বে। ঠিক আছে? সেক্ষেত্রে বললো এনার্জি বিকামস মোর ডিসঅর্ডার, অর্থাৎ এনট্রপি ইনক্রিজেস। নর্মালি লিকুইড অবস্থা থাকে। ও দ্যাটস গুড, দ্যাটস গুড। এই ওর কোশ্চেনটা শোনো, হ্যাঁ ওর কোশ্চেনটা শোনো। ও কি বললো যে লিকুইড থেকে যদি আমি আইসে কনভার্ট করি তাহলে এনট্রপির কি কন্ডিশন হয়? অফকোর্স দ্যাটস ট্রু। লিকুইড থেকে যদি আমি লিকুইড যে পরিমাণ অ্যারেঞ্জমেন্টে আছে তার থেকে সলিড অনেক ভালো অ্যারেঞ্জমেন্টে আছে, সো অবশ্যই এখানে সিস্টেমের এনট্রপি কমছে। বোঝা গেল? এখানে কিন্তু সিস্টেম থেকে আমি টেম্পারেচার সরাই নিছি, নট সিস্টেমে টেম্পারেচার অ্যাড করছি। অফকোর্স গ্যাসে বেড়ে যায়, সে কথা বলছি। হ্যাঁ, পার্টিকেল মুভমেন্ট যত বেশি হবে, এটা মাইক্রোস্কোপিক লেভেলেও দেখা যায়, অ্যাটমিক স্ট্রাকচারের ভিতরেও দেখা যায়। তুমি যদি ইলেকট্রনিক্স পড়ো, এনট্রপিকে লেখা হয়, এনট্রপিকে এস ইকুয়াল টু লেখা হয় কে লন ডাব্লু, কে লন ডাব্লু। ঠিক আছে? কে হচ্ছে একটা কনস্ট্যান্ট আর ডাব্লু হচ্ছে স্টেট, মাইক্রোস্কোপিক স্টেট। অর্থাৎ সিস্টেমকে যদি একটা স্টেজে আমি একটা স্ন্যাপশট নেই, কোনো একটা স্টেজে যদি স্ন্যাপশট নেই, অ্যাটমগুলো বা মলিকুলগুলো কীভাবে ভাইব্রেশন করছে সেই জিনিসটা যদি আমি নিতে পারি, তাহলে সিস্টেমটা কীরকম ডিসঅর্ডার আছে, কত ধরনের স্টেটে আছে সেটা বুঝতে পারবো, গুনতে পারবো। যদি আমি এটা দেখি, মাইক্রোস্কোপ দিয়ে দেখি, মাইক্রোস্কোপ দিয়ে যদি তুমি একটা স্ন্যাপশট নাও তাহলে তুমি দেখতে পারবে সেখানে অ্যাটমিক স্ট্রাকচারটা কীরকম ভাইব্রেট করতেছে, কত স্টেজ, সেই স্টেজটা হচ্ছে ডাব্লু। এটা মাইক্রোস্কোপিক লেভেল, এটা থার্মোডাইনামিক্সে কাজে লাগবে না, এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের ভিতরে কাজে লাগবে। আচ্ছা, হিট রিমুভ, এই কথাটা পরেরটাই আসছে। যদি হিটকে আমি রিমুভ করে দেই তাহলে এনট্রপিটা অবশ্যই কমে যাবে, এনট্রপি ডিক্রিজেস। অ্যাট দ্য সেম টাইম সিস্টেম বিকাম মোর অর্ডার, সিস্টেম অর্ডার আরও বেশি হবে।
অ্যাটমিক স্ট্রাকচারটা খুব সুবিন্যস্ত হবে। আর রিভার্সেবল প্রসেসের জন্য বলছে যদি সিস্টেমটাকে রিভার্স করা যায় তাহলে সেক্ষেত্রে এন্ট্রপির কোনো চেঞ্জ আসবে না, ওভারঅল এন্ট্রপি হচ্ছে 0, একবার এন্ট্রপি বাড়বে একবার কমবে, সো দুটো যোগ করলে 0 হয়ে যাবে। ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে যদি ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, মানে মহাবিশ্বের কথা চিন্তা করি, মহাবিশ্বের এন্ট্রপি কোনো দিন কমবে না, কারণ মহাবিশ্ব সবসময় সম্প্রসারিত হচ্ছে, সবসময় যেহেতু সম্প্রসারিত হচ্ছে এর এন্ট্রপি কমার কোনো সুযোগ নেই, সিস্টেমের ডিসঅর্ডারনেস সবসময় বাড়তি আছে। আচ্ছা, সেট ফিগারটা ক্লিয়ার হলো না, একটু পরিষ্কার হওয়া দরকার ছিল। তো আমার কোন একটা সার্কেলের মধ্যে সবকিছু সম্প্রসারিত হচ্ছে, কোন একটা সার্কেলের মধ্যে, যখন আমি বাইরে থেকে দেখতে দেখি সার্কেলের মধ্যে সবকিছু সম্প্রসারিত হচ্ছে। এখন যদি আমি চিন্তা করি যে বাইরে থেকে ওই সার্কেলের এন্ট্রপি কেমন, আমি যদি বাইরে থেকে দেখি, যেমন ধরুন আমার তো হচ্ছে যে কোনো এনার্জি আসলে আর্থ সারফেস থেকে বাইরে যাচ্ছে, শুধু সানে এনার্জি বাইরে যাচ্ছে, বাইরে যাচ্ছে, আর্থের থেকে বাইরে এনার্জি যাচ্ছে। আমি যদি চিন্তা করি দেখি বের হচ্ছে বা ঢুকতেছে, তুমি অ্যাডিওব্যাটিক প্রসেসের কথা বলছো। তাহলে হচ্ছে যে ওই সিস্টেমে আসলে এন্ট্রপি বাড়তে কোনটা আমি কি হয়েছে। হ্যাঁ, অ্যাডিওব্যাটিক প্রসেসের ক্ষেত্রে এই জিনিসটা সিস্টেম থেকে বাইরেও যাবে না, ভিতরেও আসবে না। সো এই প্রসেসটার ক্ষেত্রে এন্ট্রপির কোনো চেঞ্জ থাকবে না। রুদ্ধতাপীয় মানে হ্যাঁ, অনেকটা রুদ্ধতাপীয়, এটা রিভার্সেবল প্রসেসের মতো। আমি এই সিস্টেমটাকে রিভার্স করতে পারি, যদি রিভার্সেবল, কিন্তু বাস্তবে এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু মহাবিশ্বের কথা বা পৃথিবীর কথা চিন্তা করো, এখানে এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজেস, অবশ্যই বাড়বে, এটাতে কোনো সন্দেহই নাই না। সো এই এন্ট্রপির সাথে আমার যে স্টেটগুলো আছে সেগুলো একটা রিলেশন দেখানোর একটা চেষ্টা করছি। সো নিচের দিকে আছে হচ্ছে আমার এন্ট্রপি, যেটাকে এস দ্বারা প্রকাশ করতেছি, ভার্টিক্যাল এক্সিসে আছে হচ্ছে টেম্পারেচার। সো এখানে শুরুর যে গ্রাফটা আমি এই ইনভার্টেড প্যারাবোলা যদি এই লাইনটার কথা চিন্তা করি, ভিতরের লাইনে আগে না যাই, এই লাইনের এ পাশটাতে আমি যে পানির কথা বলছি সেটা লিকুইড অবস্থায় থাকবে, এই লাইনের এ পাশটাতে পানিটা লিকুইড অবস্থায় থাকবে, এই লাইনের রাইট সাইডে পানিটা স্টিম অবস্থায় থাকবে। কিভাবে স্যার? এখানে ধরো এই প্রতিটা পয়েন্ট কিন্তু টেম্পারেচার এবং প্রেশার ডিপেন্ডেন্ট, প্রতিটা পয়েন্টের ক্ষেত্রে টেম্পারেচার এবং প্রেশার আলাদা আলাদা। মনে করো এই পাশটাতে তুমি একটা ফিক্সড প্রেশারে রেখেছো, পানিকে ফিক্সড প্রেশারে রেখেছো, সেক্ষেত্রে সিস্টেমের হিট অ্যাড করতেছো, যখন হিট অ্যাড করতেছো পানিটা চেষ্টা করবে বয়েল হওয়ার জন্য, সো পানির টেম্পারেচার বেড়ে যাবে, দ্যাটস ট্রু তো, এটা তো সত্য যে নর্মাল একটা কন্ডিশানে যদি একটা নির্দিষ্ট প্রেশারে রাখি, নির্দিষ্ট ওই প্রেশারের জন্য পানির টেম্পারেচার কত হবে সেটা আলাদা বিষয়, কারণ পানির নর্মালি 1 অ্যাটমসফেরিক প্রেশারে পানি 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ভ্যাপার হয়, কিন্তু যদি আমি এটা 3 অ্যাটমসফেরিক প্রেশারে রেখে দিই তাহলে কি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটবে? না, ফুটবে না, খুবই স্বাভাবিক। সো আমি বলে দিচ্ছি আমি একটা নির্দিষ্ট প্রেশারে রেখেছি, আই ডোন্ট নো প্রেশারটা কত, প্রেশারে রেখে আমি পানিতে হিট অ্যাড করতেছি, যখন হিট অ্যাড করব অবশ্যই পানির টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে, সেক্ষেত্রে এন্ট্রপির চেঞ্জটা খুব বেশি এখনও হবে না, কারণ সে লিকুইড অবস্থায় আছে, লিকুইড অবস্থায় যেহেতু আছে সিস্টেমটা অর্ডারলি আছে, এন্ট্রপি হয়তো একটু চেঞ্জ হবে কিন্তু অনেক বেশি না। সো এই গ্রাফটা উপরের দিকে উঠবে, এন্ট্রপির চেঞ্জটা কম থাকবে, অবভিয়াসলি কম থাকবে। আচ্ছা, এই প্রেশারে এসে যে প্রেশারে আমি সিস্টেমটাকে রেখেছি ওই প্রেশারে যদি পানির টেম্পারেচার সেই টেম্পারেচারে পৌঁছে যায় তাহলে এই লিকুইড থেকে এখন লিকুইড ভ্যাপার রিজিয়নে প্রবেশ করবে, যখন লিকুইড ভ্যাপার রিজিয়নে প্রবেশ করবে তখন হিট যদি আরও বেশি করে অ্যাড করতে থাকি তাহলে পানির টেম্পারেচার অবশ্যই ওই ভ্যাপার টেম্পারেচার উপরে যাবে না, তাই তো? সো এটা ফিক্সড টেম্পারেচার থাকবে, সেক্ষেত্রে পানিটা ভ্যাপারাইজ হচ্ছে, সো এন্ট্রপি লাভ দিয়ে বাড়তে থাকবে, হ্যাঁ, লেটেন্ট হিটের কথা, সেটা যদি আমি বরফের কথা আসি সেক্ষেত্রে সুপ্ত তাপীয় যেটা আছে সেটা হিসাব। এখানে ডিরেক্টলি যখন পানিকে আমি হিট করা হচ্ছে, লেটেন্ট হিট তো আগেই সে পেয়ে গেছে, ওই কথা আমি এখন আসবে না, ঠিক আছে?
সো এই পানিটাকে এখন লিকুইড থেকে ডিরেক্টলি ভ্যাপারে কনভার্ট করা যাবে। এইখানে আসবে লিকুইড প্লাস ভ্যাপার, সো এনট্রপি বেশি থাকবে। এই পয়েন্টে এসে যতটুকু পানি ছিল পুরোটা স্টিমে কনভার্ট হয়ে যাবে। সো সে ডিরেক্টলি এই ডোম এরিয়ার বাইরে গিয়ে সে স্টিমে কনভার্ট হয়ে যাবে। এরপরে গিয়েও যদি আমি টেম্পারেচার অ্যাড করি, তাহলে টেম্পারেচার বা হিট, টেম্পারেচার আর হিট কিন্তু আলাদা জিনিস। এরপরে গিয়ে যদি আমি হিটকে অ্যাড করি তাহলে অনেক বেশি পরিমাণে টেম্পারেচার রেইজ হবে, বাট এনট্রপি খুব বেশি বাড়বে না, কারণ সেটা তো ভ্যাপার রিজনে পৌঁছে গেছে, স্টিম রিজনে পৌঁছে গেছে। সো স্টিমকে যদি তুমি হিট আপ করো, সে ডিসঅর্ডারনেস হয়তো একটু বাড়বে, কিন্তু অলরেডি তো সে ডিসঅর্ডার অবস্থায় ছিল। এই জন্য এই পোর্শানে এসে যখনই আমি অনেক বেশি হিট অ্যাড করি, সেক্ষেত্রে এনট্রপি খুব বেশি বাড়ে না, টেম্পারেচার অনেক বেড়ে যায়। সো সুপার হিটেড স্টিম আমি ওখানে পেতে পারি। কিন্তু স্যার আপনি উপরে একটা পয়েন্ট দেখেছেন, ক্রিটিক্যাল পয়েন্ট। এই জিনিসটা কি? পানির ক্রিটিক্যাল পয়েন্ট। আমি কিন্তু পানিকে এই রিজনের বাইরে এই রিজনে অপারেট করাইতে পারি, কিন্তু এই রিজনে অপারেট করাইলে লিকুইড এবং স্টিম এর ভিতরে পার্থক্য করা যায় না, দুইটা বৈশিষ্ট্যই ওখানে চলে আসে। আমি যদি পানিকে 22 মেগাপিক্সেল, 22 মেগাপিক্সেল, এটা কত অ্যাটমসফিয়ারিক প্রেশার আই ডোন্ট নো, 20 মেগাপ্যাসকেল যদি পানিকে রেখে ওই বয়লারে ওই ধরনের প্রেশার রেখে পানিকে হিট আপ করি, তাহলে পানি ডিরেক্টলি স্টিম ভ্যাপার বা লিকুইড ভ্যাপার রিজনে যাবে না, সে কখনোই যাবে না। আমি এত পরিমাণ প্রেশারে রেখেছি যে সে এই রিজনে কোনোদিনও প্রবেশ করবে না। হিট অ্যাড করলে আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে এবং এক সময় গিয়ে সে ডিরেক্টলি স্টিমে কনভার্ট হয়ে যাবে। এই পয়েন্টটি যখন আসবে তখন স্টিম এবং লিকুইড এদেরকে আলাদা করা যায় না। যে বৈশিষ্ট্য স্টিম এবং লিকুইড বাইন্ড হয়ে যায়, আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করে। দুই ধরনের বৈশিষ্ট্য এর ভিতরে দেখা যায়। এই রিজনের প্রেশার যেহেতু অনেক বেশি, ওই রিজনে নর্মালি আমি অপারেট করাইতে চাই না, বাট রিসেন্ট যে পাওয়ার প্ল্যান্টগুলো হচ্ছে তারা এই কাজগুলো করার চেষ্টা করতেছে, কারণ এই কাজটা করলে এফিসিয়েন্সি বাড়ে। সেক্ষেত্রে বয়লারের স্ট্রেংথ অনেক বেশি হতে হবে, না হলে এটা ব্লাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এইটা আমিও ঠিক কখনো তো আমি পরিলক্ষিত করি নাই, জাস্ট বলছে লিকুইড এবং স্টিম এটাকে আলাদা করা যায় না কোনোভাবে। যে লিকুইড চিন্তা করো সেটাকে স্টিম চিন্তা করে, বা যেটা স্টিম সেটাকে লিকুইড চিন্তা করো, মানে সুপার ইম্পোজড হয়ে গেছে। দুইটার বৈশিষ্ট্যই ওখানে আছে, লিকুইডের বৈশিষ্ট্য আছে, স্টিমের বৈশিষ্ট্য ওখানে আছে। যদি চোখে দেখতে পারতাম আমার মনে হয় ভালো হইতো জিনিসটা, কিন্তু 22 মেগাপিক্সেল শুধু আমি ফিক্সড মেগাপিক্সেল রেখে দিয়েছি, প্যাসকেল রেখে দিয়েছি, কত 22 মেগাপ্যাসকেল। ওই প্রেশারে রেখে আমি সিস্টেমে বা লিকুইডে হিট অ্যাড করতেছি, হিট অ্যাড করতে করতে ওই যে বললাম হিট অ্যাড করলে কি হবে, সে ভ্যাপার হবে। যদি প্রেশার বেশি হয় তাহলে ভ্যাপার হতে তার সময় লাগবে, টেম্পারেচারও বেশি লাগবে। তুমি একটা জিনিস, প্রেশার কুকারে পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে? 100 ডিগ্রিতে না বেশিতে ফোটে। সো প্রেশার যখন বেশি রাখবো, হিট যতই বেশি দেই, টেম্পারেচার ওই পর্যন্ত না যাওয়া পর্যন্ত ওটা ভ্যাপারাইজ হবে না। ওটা লিকুইডটাকে সে কম্প্রেস করে রাখার চেষ্টা করতেছে, ঠিক আছে। সো সিস্টেমের ডিসঅর্ডারনেস বাড়াইতে গেলে হিট বেশি দিতে হবে তখন, ঠিক আছে। সো এই রিজনে এখন সিস্টেমটা অপারেট করে, কিন্তু আমি শুরুর দিকে বোঝানোর চেষ্টা করব এই মাঝের রিজনটাতে। প্রেশারের উপর ডিপেন্ডেন্ট। প্রেশার যদি আমি ক্রিটিক্যাল প্রেশার না দিয়ে রাখতে পারি বা এর অ্যাভব না দিয়ে রাখতে পারি, তাহলে এই গ্রাফটা ফলো করবে না সে। আমার যদি এই গ্রাফটা ফলো করাইতে হয়, এক্সটার্নাল প্রেশার বেশি রাখতে হবে, ক্রিটিক্যাল প্রেশার দিয়ে রাখতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু প্রতিটা প্রেশারের জন্য এক একটা পয়েন্ট। আমি কি করতেছি, এখান দিয়ে প্রেশার এক ধরনের রাখছি, টেম্পারেচার বাড়াইছি, প্রেশার এক ধরনের রাখছি, টেম্পারেচার বাড়াইছি, প্রেশার এক ধরনের রাখছি, টেম্পারেচার বাড়াইছি, প্রেশার এক ধরনের রাখছি, টেম্পারেচার বাড়াইছি। এটা কিন্তু একবারে তুমি একটা প্রেশার এবং একটা টেম্পারেচার দিয়ে এই গ্রাফটা ড্র করতে পারবে না।
এটা ডিফারেন্ট প্রেশার এবং ডিফারেন্ট টেম্পারেচারের জন্য অনেক ডেটা সেট নিয়ে এটা তৈরি করা হয়েছে। তুমি যে বললে, যেমন তুমি আইডি ভিডিএস কার্ভ যদি চিন্তা করো, আইডি ভিডিএস কার্ভ যদি চিন্তা করো, গেটে একটা ফিক্সড ভোল্টেজ রাখো না, গেটে একটা ফিক্সড ভোল্টেজ রাখো না, কিন্তু ভোল্টেজ ভ্যারি করলেই তো কারেন্ট ভ্যারি হয়ে যায়। আবার এখানেও সেই রকম, যে প্রেশার এবং টেম্পারেচার ভ্যারি করলে এই পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যায়। যদি আমার এই লিকুইড ভ্যাপার রিজন বা ওয়াটার স্টিম রিজনে প্রবেশ করতে না চাই, তাহলে অবশ্যই প্রেশারটা ক্রিটিক্যাল প্রেশারে দিয়ে রাখতে হবে, যাতে আমি এই পাশ দিয়ে ট্রানজিট করি, এই পাশ দিয়ে যাই, আমি এই ভিতরে না ঢুকি, এ পাশ দিয়ে ট্রানজিশনটা হবে, এ পাশ দিয়ে ট্রানজিশনটা হবে, আমি এ পাশে যাবই না, লিকুইড ভ্যাপার রিজনে আমি যাবই না। আমি লিকুইড থাকবে, প্রেশারটা এত বেশি যে হিট অ্যাড করার ফলে লিকুইড ভ্যাপার রিজন চলে গেছে। এটা কখনো চোখে দেখবা না বাংলাদেশের ভিতরে, চোখে দেখা হয়তো সিমুলেট করলে দেখা যেতে পারে। ডান। সো আমার টার্গেট হচ্ছে এই রিজিয়নটা এবং এই রিজিয়নটা নিয়ে আলোচনা করা। আমার নর্মাল স্টিম পাওয়ার প্ল্যান্টে কী কাজ করা হয়? স্টিম পাওয়ার প্ল্যান্টে এ পাশে হচ্ছে লিকুইড থাকে। সো বয়লারের একটা ফিক্সড প্রেশার আমি রেখে দিই, যে বয়লার এই ফিক্সড পরিমাণ প্রেশার রেখে দিবে। আমি পাম্প যেটা থাকবে সেই পাম্পকে বয়লারে যে প্রেশার দিয়ে রাখছে ঠিক ওই প্রেশারে পাম্পটাকে রান করব। সেক্ষেত্রে কনডেন্সার থেকে হাই প্রেশার দিয়ে পাম্প করে পানি আমি বয়লারে নিয়ে আসবো। ঠিক আছে, বয়লারে পানিটা আমি ধরলাম ইনিশিয়ালি কনডেন্সারে সে লিকুইড অবস্থায় ছিল, বয়লারে যখনই দিব সে এই ফেজে চলে আসবে, কারণ সেখানে হিট অ্যাড করা আছে, ফেজ বিতে আসবে। এখন এই প্রেশারের জন্য এই লাইনটা ফলো করবে, যে প্রেশার দিয়ে রেখেছি এটা হচ্ছে প্রেশার P2, সে এই লাইনটা ফলো করবে। এরপরেও যদি আমি হিট অ্যাড করি তাহলে লিকুইড ভ্যাপার রিজনে সে থাকবে, বয়লারের ভিতর যেটা থাকবে। বয়লার থেকে যখন স্টিমটা এই পজিশানে যখন অনেক বেশি হিট করা হয়ে যাবে তখন ডিরেক্টলি স্টিম পাবো, সেই স্টিমকে সুপার হিটেড করলে তাতে আরও বেশি টেম্পারেচার বাড়বে, এই রিজনে থাকবে। ঠিক আছে, এই রিজন থেকে যখন আমি গ্যাস টারবাইনে গ্যাসটাকে দিব তখন তার প্রেশার কমে যাবে, অবভিয়াসলি প্রেশার ড্রপ করবে, টেম্পারেচার ড্রপ করবে। সো আবার আমি এখান থেকে নিচে নেমে আসবো, এখানে কনডেন্স করব, এখানে কনডেন্স করে এই পজিশানে এই লিকুইড থেকে যে টেম্পারেচার থাকবে সেটাকে হিট রিমুভ করে দিব কুলিং টাওয়ারের মাধ্যমে। হিট রিমুভ করে দিয়ে সেটাকে আবার আমি কোল্ড করে ফেলবো। সো এটা সাইকেলিক প্রসেসে চলতে থাকবে। না, এটাকে আরও এক্সপ্লেন করবো একটু পরে গিয়ে। সো এই কথাগুলো এখানে ব্যাখ্যা করা আছে, একটু পড়ে নিও। আচ্ছা, এখন আসি কার্নোট সাইকেলের কথা, যেটা হচ্ছে লিকুইড ভ্যাপার রিজনে কাজ করে নর্মালি। আমি কার্নোট সাইকেল চাইলে ভ্যাপার রিজনেও কাজ করাইতে পারি, কিন্তু কার্নোট সাইকেলের ইফিসিয়েন্সি এগেইন নির্ভর করবে যে দুইটা রিজার্ভারের টেম্পারেচারের ডিফারেন্স কেমন আছে। এটা যদিও কোনো আইডিয়াল সাইকেল না, এ বলতে চাচ্ছে যে আমি একটা পয়েন্ট, ওই সেই ডোমের পয়েন্ট, এটা লিকুইড ভ্যাপার রিজনে থাকবো। সিস্টেমে যদি আমি কোনো কারণে হিট অ্যাড করি 1 থেকে 2 কি বলছে, আইসোথার্মাল হিট অ্যাডিশন ইন বয়লার, অর্থাৎ বয়লারে আমি টেম্পারেচার রেইজ না করে হিট অ্যাড করতেছি, টেম্পারেচার রেইজ না করে হিট অ্যাড করতেছি। সো অবভিয়াসলি এন্ট্রপি বাড়বে। আমি এটা দুই যে পয়েন্ট, এই 2 পয়েন্টের বাইরে গিয়ে স্টিম রিজনে অপারেট করাইতে পারবো না কার্নোট সাইকেলকে, কারণ এই সাইকেলটা সাইমultaneously লিকুইড ভ্যাপার এবং ভ্যাপার রিজন বা স্টিম রিজন দুটাকে একবারে নিতে পারে না, মানে সিস্টেমটা সাপোর্ট করে না। সো আমি 1 থেকে 2 আসবো, 2 থেকে এটা কনডেন্স করে ফেলবো, মানে এক্সপান্ড করে ফেলবো। এখানে যখন আমি ভ্যাপার পেয়েছি সেই ভ্যাপারটাকে কি করব, টারবাইনের ভিতর দিয়ে এক্সপ্যান্ড করব। এখানে এক্সপ্যান্ড করছি 1 থেকে 2 আইসোথার্মাল হিট অ্যাডিশান, অর্থাৎ আমি বয়লার দিয়ে ফার্নেস দিয়ে হিট অ্যাড করতেছি। হিট অ্যাড করলে এই পজিশনে সেই স্টিম পাওয়া গেছে, ভালো মানের স্টিম পাওয়া গেছে, সেই স্টিমকে আমি স্টিম টারবাইনে ঢুকাই দিছি। স্টিম টারবাইনে যখনই ঢুকাবো প্রেশারটা কমে যাবে, কারণ হাই প্রেশারে ছিল তো, সে প্রেশার কমে যাবে, টেম্পারেচারও কমে যাবে। এটাকে কি বললো, আইসোএন্ট্রপিক এক্সপানশন ইন টারবাইন। আইসোএন্ট্রপিক এক্সপানশন অর্থাৎ এন্ট্রপির কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু গ্যাসটা এক্সপ্যান্ড হচ্ছে। এন্ট্রপির কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু গ্যাসটা এক্সপ্যান্ড করে আমি এখানে কোনোভাবে কোর্স শেষে আইসোএন্ট্রপিক এক্সপানশন আসলে সম্ভব না,
কারণ এক্সপান্ড করতেছি, সে আইসোএন্ট্রপিক কীভাবে হবে আবার, তাই না? যেহেতু গ্যাস এক্সপান্ড হচ্ছে, সিস্টেমে ডিসঅর্ডার বাড়তেছে, তাহলে আইসোএন্ট্রপিক হলো কী করে? কিন্তু যদি আমি আইডিয়াল ধরি যে আইসোএন্ট্রপিক যদি এক্সপানশন কোনোভাবে করতে পারি রুদ্ধতাপীয় কোনো ইসের মাধ্যমে, তাহলে এটা 2 থেকে 3-এ আসবে। এই পোর্শনের ক্ষেত্রে 3 থেকে 1-এ যাওয়ার সময় আমি কনডেন্সার ইউজ করব। কনডেন্সারে হিটটাকে রিজেক্ট করে দিব, এবারে রিভার্সেবল প্রসেস, এখানে হিট অ্যাড করব, এখানে হিট সরাই নেব, এখান দিয়ে হিট অ্যাড করব, এখান দিয়ে হিট সরাই নেব, মাঝে আমি কাজের আউটপুটটা পাবো। এটা ছিল কার্নোট সাইকেল। কিন্তু কার্নোট সাইকেল লিমিটেশন সে বলছে যে মডার্ন পাওয়ার সাইকেলের জন্য কার্নোট সাইকেল সুইটেবল না। কেন? সে উদাহরণ দিচ্ছে, হিট ট্রান্সফার যে প্রসেসটা এখানে হচ্ছে 1 থেকে 2 পয়েন্টে যাওয়ার সময় যে পরিমাণ হিট ওই গ্যাসে থাকবে, আমি যদি র্যাঙ্কিন সাইকেলে নিতাম তাহলে অনেক বেশি হিট পেতে পারতাম, টেম্পারেচার পেতে পারতাম। এখানে টেম্পারেচার তো ফিক্সড, এটা খুব বেশি না, 300-350 মতো হবে, এর বেশি এই টেম্পারেচার উপরে যাওয়া সম্ভব হয় না। ভ্যাপারের টেম্পারেচার অনেক বেশি বাড়ানো যায়, লিকুইড ভ্যাপারের টেম্পারেচার খুব বেশি বাড়ানো যায় না। এটা 100 ডিগ্রি সেলসিয়াস বা 350 অ্যারাউন্ড এই প্রেশারের উপর নির্ভর করে, অ্যারাউন্ড ওইরকমই থাকে। সো এখান থেকে অনেক বেশি টেম্পারেচার পাওয়া সম্ভব না, এই কথাটা বলছে সে এখানে। ট্রান্সফার প্রসেস, হিট ট্রান্সফার প্রসেস, অর্থাৎ যে পরিমাণ হিট অ্যাড করলাম সেই প্রসেসটা অনেক ওয়াইড রেঞ্জে পাওয়া যায় না। এই জন্য বললো লিমিটস দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার, অর্থাৎ হিট অ্যাড করলেও ম্যাক্সিমাম টেম্পারেচারটা অনেক বেশি বাড়ানো সম্ভব হয় না। যেহেতু অনেক বেশি বাড়ানো সম্ভব হয় না, টেম্পারেচার যদি অনেক বেশি না বাড়াইতে পারি তাহলে এফিসিয়েন্সি ভালো পাওয়া যায় না। হ্যাঁ, একটা ফিক্সড প্রেশারে টেম্পারেচার বাড়াবো, একটা ফিক্সড প্রেশারে টেম্পারেচার বাড়াবো, বুঝতে পারলাম? হ্যাঁ, প্রেশার ফিক্স থাকলে এটা আসবো আমি। এই দেখো এখানে এই সিস্টেমটাতে এই পর্যন্ত 2 থেকে 3 এখানে গেছে টারবাইন, 2 থেকে 3 এখানে এইটা কনস্ট্যান্ট প্রেশার আছে। তুমি বলতে পারবে এটা কনস্ট্যান্ট প্রেশার, কেন কনস্ট্যান্ট প্রেশার? এটা প্রেশার ড্রপ হচ্ছে এখানে, হ্যাঁ প্রেশার, সেই প্রেশারটা এখানে মিনিমাম প্রেশার থাকবে। এখানে মিনিমাম যে গ্যাসের ফ্লোটা, সেই গ্যাসের ফ্লোটা এখানে মিনিমাম থাকবে। এই যে মিনিমাম প্রেশার, এই মিনিমাম প্রেশার দেওয়া আছে যে মিনিমাম এত প্রেশার যেন লাগবেই। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এখানে ফিক্সড প্রেশার না, টারবাইন যে ফিক্সড প্রেশারে চলবে এমন না, প্রেশারের একটা রেঞ্জ থাকবে। প্রেশার, কারণ টারবাইনের ভিতরে যত যাবে প্রথম ব্লেডটা যে প্রেশার পাবে, লাস্ট ব্লেডটা কি সেই প্রেশার পাবে? কোনোদিনও সেই প্রেশার পাবে না। সো সেই প্রেশারটা ডিক্রিজ করতে পারে। আর তুমি যে বললে এখানে প্রেশারটা, এই প্রেশারের জন্য এখানে যখনই আসবে, এই রিজনে আসবো, টেম্পারেচার অনেক বেশি বাড়বে, তখন টেম্পারেচার রেইজ করবে না, কারণ আমি আইসোথার্মাল, টেম্পারেচার বাড়বে না। প্রেশারও ফিক্সড, এখানে প্রেশারও ফিক্সড এবং টেম্পারেচারও ফিক্সড। কিন্তু এই রিজনের বাইরে যখন আমি যাব তখন প্রেশার ফিক্সড, টেম্পারেচার কিন্তু ফিক্সড না। এটা আইসোথার্মাল প্রসেস, এটা আইসোথার্মাল প্রসেস না। গ্রাফটা দেখলেই বুঝতে পারবা তুমি, একটু পরে আসি। এটা গ্রাফ থেকেই তুমি বোঝো না, এটা আইসোথার্মাল প্রসেস। এখানে বয়লারের ভিতরে পানি এবং স্টিম একই সঙ্গে আছে। পানি এবং স্টিম যদি একই সঙ্গে থাকে, সম্পূর্ণ পরিমাণ ভেপার না হওয়ার পরে এর টেম্পারেচার আর বাড়বে না, 100 ডিগ্রি বা 300 ডিগ্রি যা আছে তাই থাকবে। আচ্ছা, এটা ম্যাক্সিমাম টেম্পারেচারকে লিমিট করে দেয়। এটা কত বলছে? 374 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্স। এই পর্যন্ত আমার বয়লারের মধ্যে আমি একটা ফিক্সড অ্যামাউন্টের পানি দিছি, আমি যখন 1 থেকে 2 এ যাচ্ছি গ্রাফ অনুযায়ী, তখন আমার পুরোপুরি স্টিম এইখানে না, এখানে সব পানি পুরোপুরি স্টিম হয়নি। এই 2 এ যখন আসছো সব পানি স্টিম হয়ে গেছে। 2 এ যখন আসছো সব পানি স্টিম হয়ে গেছে। 2 এর থেকে যদি বেশি যাও তাহলে আরো বেশি টেম্পারেচার বাড়বে। তখন যখন আবার পানি ইনপুট দিবে তখন ধরো প্রেসার কমানো লাগবে না। কোথায় প্রেসার? তো আমি কমাচ্ছি, প্রেসার তো এখানে কমাই দিছি, প্রেশার কমায় দিয়ে, শোনো, প্রেশার এখানে যখন কমাইছি, এখানে অবশ্যই প্রেশার কমে গেছে, সেইটাকে কনডেন্স করে প্রেশারটাকে আরও কমায়, মানে ফিক্সড রেখে দিয়েছি। এখানে ফিক্সড প্রেশার থাকবে, ওই প্রেশারটাকে ফিক্সড প্রেশারে রেখে দিয়েছি। এরপরে গিয়ে আরেকটা প্রেশার দিয়ে আমি পাম্প করতেছি। পাম্পের সাথে রিলেট করে বোঝাবো, এটা আমি একটু ধৈর্য ধরো, পাম্পের সাথে রিলেট করবো। এটা একটু কঠিন জিনিস,
আমার নিজেরও শ্রম দিতে হবে, তোমাদেরও শ্রম দিতে হবে। এর পরের ঝামেলাটা কি বললো দেখো, 374 ডিগ্রি সেলসিয়াস কেন বলছে? এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, এই ক্রিটিক্যাল পয়েন্ট 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির জন্য ফিক্সড। 374 ডিগ্রি ক্রিটিক্যাল পয়েন্ট পানির জন্য ফিক্সড। সো এর বাইরের বেশি টেম্পারেচার পাওয়া আর সম্ভব না। সো এটাকে ম্যাক্সিমাম টেম্পারেচার 374-এর বেশি পাওয়া সম্ভব না। কিন্তু সুপার হিটেড স্টিম পাইতে গেলে 374 ডিগ্রি সেলসিয়াস আসলে পর্যাপ্ত না। এই জন্য এটা একটা সমস্যা, টেম্পারেচারকে লিমিট করে দিচ্ছে। আচ্ছা, টারবাইন, আমি যে টারবাইনটা ইউজ করতেছি সেই টারবাইনটা ভ্যাপার প্লাস লিকুইড দুইটাকেই একবারে হ্যান্ডেল করতে পারবে না, এমন কোনো টারবাইন পৃথিবীতে নেই। এমন কোনো টারবাইন পৃথিবীতে নেই যে টারবাইনটা ভ্যাপার প্লাস লিকুইড একবারে নিতে পারবে। কিন্তু আমি কার্নোট সাইকেলে দেখতে পাচ্ছি আমি লিকুইড প্লাস ভ্যাপার রিজিয়নেই অপারেট করতেছি। সো টারবাইনটা অবশ্যই লিকুইড প্লাস ভ্যাপার রিজিয়নে অপারেট করতে হবে, কিন্তু বাস্তবে এই ধরনের কোনো কিছু পাওয়া যায় না যে লিকুইড প্লাস ভ্যাপার দুটো একভাবেই নিতে পারবে। এই যে এইখানে এই কথাটা বলছে, এইখানে এই কথাটা বলছে লিকুইড প্লাস ভ্যাপার এই জিনিসটা একবারে নিতে পারবে না। আর 2 থেকে 3-এ কি বলছে যে লিকুইড প্লাস ভ্যাপার রিজনে অনেক বেশি ময়েশ্চার থাকবে, পানির কন্টেন্ট থাকবে। যেহেতু পানির কন্টেন্ট থাকবে সো ইরোশন হবে আমার ইসের টারবাইন নষ্ট হয়ে যাবে দ্রুত। একই সঙ্গে টারবাইন দুটো জিনিস নিতে পারবে না, আবার সেটা ক্ষয়ও হয়ে যাবে। সো এইটা হচ্ছে বাস্তবসম্মত কোনো জিনিস না। এটা শুধুমাত্র ম্যাক্সিমাম কী পরিমাণ ইফিসিয়েন্সি পাওয়া যেতে পারে তার একটা ধারণা দিছে, যে আমি একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট থেকে বা স্টিম জেনারেটর থেকে ম্যাক্সিমাম এই পরিমাণ ইফিসিয়েন্সি পেতে পারি, তা কার্নোট সাইকেল দিয়ে দেখানো যেতে পারে। আর সাইকেল বি এই জিনিসটা মানে বাস্তবসম্মত না এই কারণে যে ক্রিটিক্যাল টেম্পারেচার এবং প্রেশারের উপরে গিয়ে আইসোথার্মাল প্রসেস আমি চালাচ্ছি, যেটা আমার সিস্টেম নিতে পারবে না। মানে র্যাঙ্কিন সাইকেলের জন্য এটা নিতে পারবে না, কারণ র্যাঙ্কিন সাইকেলের জন্য কিন্তু আমার লিকুইড প্লাস দরকার ছিল, কিন্তু তুমি গ্যাসকেই কিন্তু ডিরেক্টলি আইসোথার্মাল প্রসেসে তার টেম্পারেচার বাড়াচ্ছিলে, তাই না? এটা তো ডিরেক্ট গ্যাসিয়াস বা লিকুইড ফর্ম, কিন্তু আমার কার্নোট সাইকেলে দরকার ছিল কি লিকুইড প্লাস ভ্যাপার ফর্ম। সো এইটা এখানে প্রযোজ্য না, দ্বিতীয় যে গ্রাফটা এটা এখানে প্রযোজ্য না। এখন আসি এই সাইকেলটাকে ইমপ্রুভ করে কিভাবে আমি পাওয়ার প্ল্যান্টে ইউটিলাইজ করতে পারি, সেটাকে কার্নোট সাইকেল বলা হয়। কার্নোট সাইকেলটা 3টা ফেজ বা 2টা ফেজের উপর নির্ভর করে চলে। আচ্ছা, কার্নোট সাইকেল র্যাঙ্কিন সাইকেল হচ্ছে মডেল, যেটা হচ্ছে স্টিম টারবাইনে র্যাঙ্কিন সাইকেল ইউজ করা হয়। ঠিক, আইডিয়ালাইজ থার্মোডাইনামিক সাইকেল একদম আইডিয়াল থার্মোডাইনামিক স্টিম সাইকেলের জন্য। এটা বানায় কে? এটা প্রথম তৈরি করছে হচ্ছে র্যাঙ্কিন। সো র্যাঙ্কিনের নাম অনুসারে এটা করা হয়েছে। এখন আসি এবার র্যাঙ্কিন সাইকেল একটু বোঝানোর চেষ্টা করি। সো পয়েন্ট বাই পয়েন্ট এবার আমার থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাথে এটা বোঝানো সম্ভব হবে। ডান। র্যাঙ্কিন সাইকেলে আমার লিকুইড ফর্ম থাকবে, র্যাঙ্কিন সাইকেলে আমার লিকুইড ভ্যাপার ফর্ম থাকবে, র্যাঙ্কিন সাইকেলে আমার স্টিম ফর্ম থাকবে। এই 3টা ফর্মকে কম্বাইন করে আমার র্যাঙ্কিন সাইকেল তৈরি করা হয়েছে। শুরুর দিকে 1 এবং 2 এটা যদি এখান থেকে এখানে চিন্তা করি 1 এবং 2, আমি এই হাই প্যারাবোলার ডোমেন নিচেই আসি, এটা উপরে কিন্তু এখনও যাই নাই। সো 1 থেকে 2 এই পয়েন্টটা কি আইসো এন্ট্রোপিক প্রসেস। কি বললো? আইসো এন্ট্রোপিক কম্প্রেশন ইন পাম্প দিয়ে যে পানিটা ঠেলতেছি আমি 1 থেকে 2, আমি একটা পাম্প ইউজ করছি না কনডেন্সারে, আমি কি ফিগারে আবার ফেরত যাব? আমি কনডেন্সার থেকে একটা পাম্প দিয়ে নির্দিষ্ট প্রেশারে পানিটা বয়লারে দিচ্ছিলাম। এই কথাটাই সে এখানে বলছে। আইসো এন্ট্রোপিক মানে কি, এখানে এন্ট্রোপির খুব বেশি চেঞ্জ হয় নাই। কেন? কারণ পানিটাকে পাম্প করে তো বয়লারে দিছি। সো পানির ডিসঅর্ডারনেস খুব বেশি বাড়ে নাই, হয়তো হালকা একটু বাড়তে পারে, হয়তো হালকা একটু টেম্পারেচার, এই অতটুকু আমি কনসিডারেশনে নিচ্ছি না, আমি এটা আইডিয়ালাইজ ধরে বলছি 1 থেকে 2 আইডিয়ালাইজ আইসো এন্ট্রোপিক কম্প্রেশন। আমি এখানে কাজ করছি, পাম্প দিয়ে একটা কাজ করছি কিন্তু, ঠিক আছে? সো আইসো এন্ট্রোপিক কম্প্রেশন করে 1 থেকে 2 পয়েন্টে আসছি। আমি 2 পয়েন্টে এসে কোথায়? এখন বয়লারে আসি। বয়লারে এসে এখানে খেয়াল করো কিউ ইন হিট, আমি সিস্টেমে এখন হিট অ্যাড করতেছি।
হিট অ্যাড করলে কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশান ইন এ বয়লার, এটা কনস্ট্যান্ট প্রেশারে হিট অ্যাড করতেছি 2 থেকে 3, 2 থেকে 3 কনস্ট্যান্ট প্রেশারে হিট অ্যাড করতেছি। সো কনস্ট্যান্ট প্রেশারে যখন হিট অ্যাড করতেছি, দেখো খেয়াল করো, এই পয়েন্টটা খেয়াল করো, এখন আমি হিট অ্যাড যখনই করতেছি তখন সিস্টেমের এন্ট্রপি বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে, এন্ট্রপি বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে, বাড়তে বাড়তে এই পয়েন্ট, এই এখনও কিন্তু লিকুইডই ছিল, শুরুতে সে লিকুইডই ছিল, একটু সময় নেবে না, অবশ্যই সে সময়টা নিচ্ছে, এখান থেকে সে লিকুইড অবস্থায় এই পয়েন্টে আসছে, ওই বি পয়েন্টটাতে আসলো। এখন লিকুইডটা ভ্যাপারাইজ হওয়া শুরু করছে, ভ্যাপারাইজ হওয়া শুরু করলে তার টেম্পারেচার ফিক্স থাকবে, টেম্পারেচার ফিক্সড, কিন্তু এন্ট্রপি তখন বাড়বে, এন্ট্রপি তখন বাড়বে। ওকে ডান। এই পয়েন্টে এসে যখন হিট আরও অ্যাড করতেছি, যখন হিট আরও অ্যাড করতেছি, প্রেশার কিন্তু ফিক্সড আছে, প্রেশার চেঞ্জ হচ্ছে না, এটা ফিক্সড প্রেশারের জন্য, এই কার্ভটা ফিক্সড প্রেশারের জন্য। যখন আরও অ্যাড করতেছি তখন যে স্টিমটা পাচ্ছি সেই স্টিমের টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, 374 ডিগ্রি যে লিমিট বলছিলাম সেই লিমিটের বাইরেও এখন আমি নিতে পারবো। এইটা 300, আগে যদি এই পর্যন্ত থাকতাম সে 374 বেশি উপরে যাইতো না, এখন 500-600 পর্যন্ত আমি নিতে পারবো, কারণ ভেপারের টেম্পারেচার তো বাড়াই যাবে, গ্যাসের টেম্পারেচার বাড়ানোই যাবে। সো এখান থেকে যখনই এই পোর্শনে চলে আসছে, লিকুইডগুলো সব ভ্যাপারাইজ হয়ে গেছে, সেই ভ্যাপারে যদি আরও হিট অ্যাড করি, কারণ হিট তো অ্যাড করতেছে ফার্নেস, ফার্নেস তো হিট অ্যাড করতেছে, তাহলে ওই গ্যাসের টেম্পারেচার অনেক বেশি বেড়ে যাবে। যখন অনেক বেশি টেম্পারেচার বেড়ে গেল, সুপার হিটেড স্টিম হলো, সুপার হিটেড স্টিম হলো, তখন আমি বাল্বটা খুলে দিলাম, বাল্বটা 3 থেকে খুলে দেওয়া হচ্ছে, এইখানটায় বয়লারে হিট অ্যাড করা হয়েছে, এই 3 পয়েন্টে এসে সুপার হিটেড স্টিম হয়েছে। এখান থেকে এই পয়েন্টে আসার সময় সে প্রথমে লিকুইড ছিল, টেম্পারেচার যখন বেশি হয়েছে লিকুইড ভ্যাপার ফর্মে চলে গেছে, লিকুইড ভ্যাপার ফর্ম যখন পাস হয়ে গেছে সেই স্টিমে চলে গেছে, সেই স্টিমে চলে গেলে এই স্টিমটায় 3 পোর্শনে চলে আসছে, হাই টেম্পারেচার স্টিম। ডান। সো 3-এ যখন আসছে তখন এখানে অবশ্যই একটা ভাল্ব আছে, সেই ভাল্বটা জাস্ট আমি ওপেন করে দিয়েছি। ভাল্ব যখন ওপেন করে দিয়েছি, অবভিয়াসলি এই কিন্তু প্রেশার, এই প্রেশারের কার্ভটা কিন্তু সেম কার্ভ, এটা কিন্তু প্রেশারের সেম কার্ভ, যত উপরেই যাক প্রেশারটা সেম ছিল, বয়লারের প্রেশার সেম। এখন যখন ভাল্বটা খুলে দিয়েছি, অবশ্যই বয়লারের প্রেশার ড্রপ করবে, অবশ্যই বয়লারের প্রেশার ড্রপ করবে, টারবাইনের ভিতর দিয়ে যাবে, প্রেশার ড্রপ হতে থাকবে, টেম্পারেচার ড্রপ হতে থাকবে, গ্যাস এক্সপান্ড করবে। এটাকে বলছে আইসো এন্ট্রোপিক এক্সপানশন, আইসো এন্ট্রোপিক এক্সপানশন। এন্ট্রোপির কোনো চেঞ্জ হবে না, কিন্তু গ্যাসকে আমি এক্সপ্যান্ড করব, এন্ট্রোপির কোনো চেঞ্জ হবে না, গ্যাসকে আমি এক্সপ্যান্ড করব। গ্যাস যখনই অনেক এক্সপ্যান্ড হয়ে গেছে তখন টারবাইনের ভিতর দিয়ে গেলে টারবাইনকে সে ঘুরাই দিছে, সো এখান থেকে কিছু কাজ আমি আউটপুট পাবো, ডাব্লু টারবাইন আউটপুট। আমি এখানে পাম্প দিয়ে একটা কাজ ইনপুট করছিলাম, আর এখানে টারবাইন দিয়ে একটা কাজ আউটপুট পাচ্ছি। ডান। 3 থেকে 4-এ আসলাম, আইসো এন্ট্রোপিক এক্সপানশন পাইলাম, এখন আমি কন্ডেন্সারের কাছে চলে আসছি, এখন আমি কন্ডেন্সারের কাছে চলে আসছি। কন্ডেন্সারে এসে কী করব, আমি যে হিটটা ছিল হিটটাকে কমাই ফেলতে হবে, না হলে এই ভিতরে সাকশন ক্রিয়েট হবে না, বা হিটটাকে যে কাজ করার কথা সে পরিমাণ কাজ করতে পারবে না। এখানে যথেষ্ট পরিমাণ ঠান্ডা করে লিকুইড করতে হবে। সো 4 থেকে যখন 1-এ আসবো তখন এই কন্ডেন্সারে কুলিং টাওয়ার, কন্ডেন্সার মানে কুলিং টাওয়ার, এই কন্ডেন্সারের ভিতরে যে কোনোভাবে আমি হিটটাকে সরাই ফেলছি, সরাই ফেললে এটা কি আইসোথার্মাল, আইসোথার্মাল কম্প্রেশন, আইসোথার্মাল কম্প্রেশন। সেটা কি করবে, ব্যাপারটাকে লিকুইডে কনভার্ট করে ফেলবে। সো এগেইন এই দেখো এখানে ব্যাপারটাকে লিকুইডে কনভার্ট করে ফেলবে, আবার নতুন করে একই সাইকেল শুরু হবে, এই পাম্পটা সে একই কাজ করবে। সো এই সাইকেলটা একভাবে এইভাবেই চলতে থাকবে। আমি কি বোঝাইতে পারছি জিনিসটা? বলো। কালো গ্রাফ, এইটা হচ্ছে আইডিয়াল গ্রাফ ফর এ লিকুইড, এইটা হচ্ছে এর মাদার গ্রাফ, এই গ্রাফের বাইরে সে অপারেট করবে না। এইটা এই কালো গ্রাফটা হচ্ছে এন্ট্রোপি এবং টেম্পারেচারের গ্রাফ, এটা তো আগে বুঝাই আসলাম। এইটা এন্ট্রোপি এবং টেম্পারেচারের গ্রাফ, আমি বিভিন্ন পয়েন্টে ডেটা সেট নিয়ে এটা তৈরি করেছি। সবসময় তো সেম নাই, এই দেখো এইখানটা তো বয়লার প্রেশার সেম নাই,
এইখানটায় কিন্তু বয়লার প্রেশার সেম নাই, বয়লার প্রেশার এখানে কমে যাবে, আমি আবার বয়লার প্রেশার বাড়াবো। এটা কন্টিনিউ যখন ভাল্ব কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ভাল্ব খুলে রাখা হবে না, কন্টিনিউয়াসলি ভাল্ব খুলে রাখা হবে না। হ্যাঁ টারবাইনের ভিতর দিয়ে, হ্যাঁ এন্ট্রোপিটা সেম রেখে সে, এটা হচ্ছে ধারণা করতেছে, আমরা একটা ধারণা নিছি এটা যে এন্ট্রোপিটা সেম আছে কিন্তু সে এক্সপান্ড করছে, কিন্তু বাস্তবে তো তা না, এন্ট্রোপি তো চেঞ্জ হবে এখানে, এই এন্ট্রোপি চেঞ্জ আসবে, এন্ট্রোপি চেঞ্জ আসবে, অবশ্যই এন্ট্রোপি চেঞ্জ আসবে। না না প্রেশার ফিক্স রাখতে পারি আমি যদি হিট নির্দিষ্ট প্রেশারে রেখে হিট অ্যাড করতে থাকি, তাহলে এখানে চিন্তা করো নির্দিষ্ট মানে নির্দিষ্ট প্রেশারে রেখে এখানে আমি হিট অ্যাড করছি, এখানে কিন্তু শেষ পর্যন্ত প্রেশার যা ছিল ফিক্সড রেখে দিয়েছি, প্রেশার যদি ড্রপ করাইতে হয় তাহলে ড্রপটা করে দিব, আমি আগে থেকেই প্রেশারটা আমি দিয়ে রাখবো, আগে থেকে ওই ফিক্স, এখানে যে পরিমাণ প্রেশার ছিল এখানে কিন্তু সেই পরিমাণ প্রেশার কি মনে হয় নর্মালি হওয়ার কথা না তো, আমি আগে থেকে বাইরে থেকে সেই প্রেশারটা দিয়ে রাখছি, একটা ফিক্সড প্রেশারে ওকে রেখে দিয়েছি আমি। আচ্ছা হ্যাঁ এইখানে তিনি এখানে ফিক্সড প্রেশার আছে, এখানে যে প্রেশার আছে এখানেও সেই প্রেশার সেম প্রেশার আছে, বুঝি না? বয়লারের স্ট্রেংথই ওইভাবে তৈরি করা হয়েছে, বয়লারের যে ভাল্বটা আছে যে প্রেশারটা নিবে ওখানে সেট করা যেতে পারে এত মেগাপিক্সেলের প্রেশার। এই গ্রাফগুলো তুমি দেখো না, আচ্ছা তোমাকে এটা তো বলা হয়নি, এই যে এই গ্রাফগুলো দেখো, এই গ্রাফগুলো খেয়াল করো, P2 P3 P4, এই P2 গ্রাফ কোন পাশ দিয়ে আসছে, এ পাশ দিয়ে আসছে না, তার মানে এই গ্রাফের সব জায়গাতেই প্রেশার সেম, সে যেভাবেই করুক এটা করছে, যেভাবেই করুক সে এটা করছে, এই গ্রাফের তুমি যে পয়েন্টেই থাকো না কেন সেই পয়েন্টেই প্রেশারটা ফিক্সড, ওই পয়েন্ট থেকে যদি কোনোভাবে তুমি ডেভিয়েট হয়ে যাও তাহলেই শুধুমাত্র প্রেশার চেঞ্জ হবে, অন্যথায় প্রেশার চেঞ্জ হবে না। যদি এই গ্রাফটা উপরে উঠে যায় তারপরেও প্রেশার সেম, কিন্তু বাস্তবে প্রেশার সেম থাকে না, একটু দেখাবো নন আইডিয়ালাইজ কন্ডিশন দেখাবো একটু পরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দুই থেকে হ্যাঁ উপরের দিকে টেম্পারেচার কার্ভ, 2 এবং 3-এর এই এটা খেয়াল করো, এই পোর্শনটা কি লিকুইড পোর্শন, ওইটা হচ্ছে ভেপার পোর্শন। টেম্পারেচার কোথায় সেম থাকবে, টেম্পারেচার লিকুইড ভেপার, অর্থাৎ যেখানে লিকুইড থেকে ভেপারে যাবে ওই পোর্শনে পৌঁছে গেলে আর টেম্পারেচার বাড়ে না, এটা তো নর্মাল কন্ডিশন। 2-এ যে টেম্পারেচার ছিল এখন টেম্পারেচার না এই টেম্পারেচার বাড়বে, এখানে টেম্পারেচার বাড়বে, এটা কি গ্যাস, এটা কি গ্যাস, এটা কি গ্যাস, এটা গ্যাস, এটা তোমার নন আইডিয়ালাইজ কন্ডিশন আমি আসতেছি, তুমি আগে ধরে নাও টেম্পারেচার প্রেশার ইজ ফিক্সড, তোমাকে আমি বলছি আগে ধরে নাও আইডিয়ালাইজ কন্ডিশনে প্রেশার আমি ফিক্স রাখছি, কোনো না কোনোভাবে ফিক্স রাখছি আমি আইডিয়াল কন্ডিশন বোঝানোর জন্য। আচ্ছা এখন এইখান থেকে তুমি বললে স্যার এইখানে কি টেম্পারেচার বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি তোমার পৌঁছাইতে হবে, 100 ডিগ্রিতে না পৌঁছালে ফিক্সড, 100 ডিগ্রি যখন পৌঁছাইলাম তখন ফিক্সড, যখন ফুললি ভেপারাইজড হয়ে গেল তখন 100 ডিগ্রির উপরে ওঠো সমস্যা নাই, কিন্তু 2 থেকে 3-এ যাওয়ার পথে অবশ্যই টেম্পারেচারে চেঞ্জ আসে, কিন্তু লিকুইড ভেপার রিজনে টেম্পারেচারে চেঞ্জ থাকবে না। আচ্ছা এই জিনিসটা তো একটু বোঝা গেছে, জাস্ট কিভাবে কাজটা ঘটতেছে সেটা তো বোঝা গেছে। কত সময় আমাদের একটা বোঝাইতে এই বাঁকা অংশ সুপার হিটার, এক্স্যাক্টলি এখানে সুপার হিটার আছে, আমি দেখাবো সুপার হিটার এখানে আছে। আচ্ছা ফার্স্ট যাইতে হবে। আচ্ছা এখানে ইফিসিয়েন্সি ক্যালকুলেশনের জন্য সে দেখাচ্ছে, ইফিসিয়েন্সি অনেক ক্যালকুলেশন করে এত কিছু করার দরকার নেই তোমাদের, জাস্ট এই জিনিসটা, এই সিস্টেমের ইফিসিয়েন্সি নির্ভর করবে কি পরিমাণ আউটপুট মানে টেম্পারেচার বা হিট পাচ্ছি, কী পরিমাণ আউটপুট হিট পাচ্ছি, অথবা কী পরিমাণ আউটপুট ওয়ার্ক পাচ্ছি, আউটপুট ওয়ার্ক ডিভাইডেড বাই ইনপুট ওয়ার্ক এরকম হতে পারবে, অথবা 1 -
আউটপুট হিট ডিভাইডেড বাই ইনপুট হিট, ঠিক আছে। এই জন্য এই হিট দুইটা এবং টেম্পারেচারের উপর ইফেক্ট আছে। এখন আসি ডেভিয়েশন অফ অ্যাকচুয়াল ভ্যাপার পাওয়ার সাইকেল ফ্রম আইডিয়ালাইজ অনস। মানে এই ভ্যাপার সাইকেলটা আইডিয়াল কন্ডিশনের ক্ষেত্রে আমি বলছিলাম কি যে কোনো কিছু চেঞ্জ হতে পারে না, কিন্তু এখন দেখতে পারবা যেখানে অনেক কিছুরই চেঞ্জ আছে, অনেক কিছুরই চেঞ্জ আছে। চেঞ্জ থাকবে কোথায়? ইরিভার্সিবিলিটি ইন পাম্প। আমি যে প্রথমে যে সিস্টেমটার কথা বলছিলাম, পাম্প যে পানি ঢুকাবে এবং পানি টেনে নেবে, এই প্রসেসটা রিভার্সেবল প্রসেস বলছিলাম, কিন্তু তাই কি সম্ভব? পাম্পের ভিতর ফ্রিকশান আছে না, পাম্পের ভিতর ফ্রিকশানে কিছু এনার্জি লস হয়ে যাবে না? যে পরিমাণ এনার্জি দেবো সেই এনার্জি কি সে আবার ইনপুট করে নিতে পারবে? আমি হয়তো 100 ওয়াট খরচ করছি, পরবর্তীতে টানার সময় 100 ওয়াট হয়তো পাবো না, প্রথমবার হয়তো দিলাম, প্রতিবারই কিছু না কিছু এনার্জি আমার লস হবে ফ্রিকশানের কারণে এবং অ্যাম্বিয়েন্টের টেম্পারেচারের কারণে এটা হতে পারে। সো পাম্প কখনো আইডিয়াল হবে না। পাম্প যদি আইডিয়াল হতো কোনো ধরনের ফ্রিকশান পাম্পের ভিতর থাকতো না, তাহলে যে পরিমাণ ইনপুট পাওয়ার পাম্পে দিতাম আউটপুট সেম পরিমাণ পাওয়ারই পাম্প দিত, কিন্তু তাই কি কোনো দিবে পাম্প? যে পরিমাণ পাওয়ার দিবা তার থেকে কিছু পাওয়ার সে লস করবে, প্রতিবারই লস করবে, যত সময় লস চলবে ততবারই সে লস করবে। এই কারণে দেখো নর্মাল কন্ডিশনে এটা এইরকম যাওয়ার কথা ছিল, আরেকটা সাইকেল করছে, নর্মালি সে এরকম যাওয়ার কথা ছিল, একটু সে ডেভিয়েট করছে, টেম্পারেচার খাড়া ওঠার কথা ছিল, টেম্পারেচার তখন খাড়া ওঠে নাই, একটু স্লাইটলি ডেভিয়েট করছে। এর ক্ষেত্রেও এখানে ভ্যাপার সাইকেলের ভিতরে এসে আইডিয়াল সাইকেল এটা ফিক্স থাকার কথা ছিল, কিন্তু বয়লারের প্রেশার তখন কমে যাবে, বয়লারের প্রেশার নর্মালি তখন কমে যাবে। আচ্ছা, এখানে এসে বয়লারের প্রেশার দেখো এখানে কিন্তু ডেভিয়েট করে গেছে অলরেডি, এইটার প্রেশার আর এইটার প্রেশার সেম না। এটা কিসের? বয়লারও কোনো 100% ইফিসিয়েন্ট হবে না, বয়লারের নিজেরও কিছু কিছু লিমিটেশনস আছে, যার কারণে সে এই জিনিসটা ধরে রাখতে পারবে না। এরপরে গিয়ে এখানে ইরিভার্সিবিলিটি অফ টারবাইন যে হিট এক্সট্রাক্ট করতেছে ওটা কি সম্পূর্ণ হিট এক্সট্রাক্ট করতে পারবে? তার নিজের কিছু হিট ডিসিপেশন আছে না, তার নিজের কিছু ফ্রিকশান লস আছে না? এই জন্য উপরে কথাগুলো বলা আছে, ফ্লুইডের ফ্রিকশান এবং হিট লস টু দ্য সারাউন্ডিংস। এই কারণে র্যাঙ্কিন সাইকেলটা আইডিয়াল ওয়েতে চলতে পারবে না, কিন্তু আমি আইডিয়াল ধরে নেই যে এইরকম হলে আমি বেস্ট আউটপুটটা পেতাম। আচ্ছা, এইবার আসি যে এই র্যাঙ্কিন সাইকেলের ইফিসিয়েন্সি বাড়ানো যায় কয়ভাবে। আমি যদি একটা স্টিম পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি বাড়াইতে চাই তাহলে কী ভাবে স্টিম পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি বাড়াইতে পারি? 3টা ভাবে বাড়ানো যায়। দেখো ইফিসিয়েন্সির ক্ষেত্রে তারা সবসময় বলছে এই যে এরিয়াটাই হবে হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট। এই এরিয়াটা যত বড় হবে আউটপুট তত বেশি পাবো, ইফিসিয়েন্সি তত বেশি আসবে। এই এরিয়া বাড়ানোর উপায় কি হতে পারে? তুমি এখান থেকেই দেখে বলো, এই এরিয়া বাড়ানোর উপায় কি হতে পারে? এই গ্রাফটা নিচের দিকে ড্র করা যেতে পারে, পারে না? সোজা কথা কি, আমি এই গ্রাফটা যদি এখানে ড্র না করে নিচের দিকে ড্র করতাম তাহলে এরিয়া একটু বাড়তো না? এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে আমি বয়লারের প্রেশার যদি নিচে নামাই দিতে পারি তাহলে ওয়ার্ক ডানের পরিমাণ বাড়তে পারে, তাই নয় কি? এখান দিয়ে আমি নিচে নামলাম, তার মানে কি বয়লার বলতেছি, সরি কন্ডেন্সারের প্রেশার আমি নিচে নামাই দিচ্ছি 3 থেকে 4-এ, এই 4 পয়েন্টটা যদি নিচে থাকতো তাহলে কন্ডেন্সারের প্রেশার আরও অনেক কম হয়ে যেত না? নর্মালি কন্ডেন্সারের ভিতরে অ্যাটমসফেরিক প্রেশারের থেকেও অনেক কম প্রেশার দেয়া থাকে। সো কন্ডেন্সারের প্রেশার যদি আমি আরও কমাই দিতে পারি, কিন্তু একটা লিমিট তো আছে, আমি একদম ফ্রোজেন তো আর করে দিতে পারবো না, ওই লিমিটের ভিতরে রেখে যদি একটু কমাই দিতে পারি, ইন দ্যাট কেস ইফিসিয়েন্সি একটু বাড়ে। আচ্ছা, ঠিক আছে। বয়লারের প্রেশার যদি বাড়াইতাম তাহলে এই গ্রাফটা কি এই পথ দিয়ে যেত? এই গ্রাফটা কি এই পথ দিয়ে যেত? এই গ্রাফটা এই পথ দিয়ে যেত না, তখন এই গ্রাফটা উপর দিয়ে উঠতো, এই গ্রাফটা উপর দিয়ে উঠতো। যখন গ্রাফটা উপর দিয়ে উঠতো অবভিয়াসলি এই এরিয়াটা বড় হতো, সো আমার ওয়ার্ক ডানের পরিমাণ আরও বাড়তো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলছে যে এই পয়েন্টটাকে, এই রাইট সাইডের এই পয়েন্টটাকে, এটাও যদি এদিকে সরাইতে পারতাম, কোনোভাবে যদি সরাইতে পারতাম, সুপার হিট করা, হিটকে বারবার রিইউজ করা। এখানে
একটা টারবাইন, হাই প্রেশার টারবাইন নিলাম, টারবাইন নেওয়ার পর আমি একটা সুপার হিটারের ভিতর দিলাম, সুপার হিটার আবার গ্যাস প্রেশার বেড়ে যাবে, এটা ওরে বাবা, মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট ভার্সে স্যার মনে হয় চলে গেছে, এখন যাই। এই পোর্শনটাতে এসে দেখো সুপার হিটারের কাজ এখানেই হবে। আচ্ছা এটা যদি ওইখানে দেখাই তাহলে ভালো হবে। আচ্ছা, লোয়ারিং দ্য কন্ডেন্সার প্রেশার, যদি কন্ডেন্সারের প্রেশার আমি লোয়ার করি তাহলে সম্ভব ইফিসিয়েন্সি বাড়ানোর। যদি কেউ বলে আপনি একটা থার্মাল প্ল্যান্টের ইফিসিয়েন্সি বাড়াতে যাচ্ছেন, কি কি উপায়ে বাড়াইতে পারেন, তুমি তখন উত্তর দেবা আমার 3টা উপায় আছে। একটা হচ্ছে কন্ডেন্সারের প্রেশার লো করা, সে লো করলে কি হবে, লো করলে দেখো আমি 3 থেকে 4-এ যখন আসছিলাম, লো করার ফলে 4' আসছি, মানে কন্ডেন্সারের প্রেশার আমি একটু ড্রপ করছি, এই পরিমাণ এরিয়া অ্যাড হয়েছে না এই গ্রাফে। সো ওভারঅল ওয়ার্ক ডানের পরিমাণ বাড়বে, ওভারঅল ওয়ার্ক ডানের পরিমাণ, কারণ এরিয়া বড় না, এরিয়া বড়, সো ওভারঅল ওয়ার্ক ডানের পরিমাণ বাড়বে। এরপরে আসে, আচ্ছা এটি আগেই চলে আসলো কেন, আচ্ছা সুপার হিটেড স্টিম টু হাই টেম্পারেচার, বা যদি আমি হিটকে সুপারহিট করি, স্টিমকে সুপারহিট করি, এই গ্রাফটা, এইখানে স্টিমের টেম্পারেচার ছিল, ঠিক স্টিমের টেম্পারেচার যদি একটু বাড়াইতে পারতাম, কোনোভাবে যদি বাড়াইতাম, 2টা স্টেজের বেশি করা যায় না, এই কথাটা আসবো এখন। এই যে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাইতে পারবো, এটা লিমিট হচ্ছে ম্যাটেরিওলজিক্যাল সায়েন্স, মানে একটা ম্যাটেরিয়াল বা একটা বয়লার কি পরিমাণ টেম্পারেচার নিতে পারবে তার একটা লিমিট আছে না। 600-700 পর্যন্ত যদি চলে যাই, তারপরে আবার কত চাও তুমি, 1000 পর্যন্ত গেলে তো যদি ম্যাটেরিয়াল গলে যায়, ওটা লিমিট আছে, টেম্পারেচারটা হয়তো আমি এক্স্যাক্টলি মনে নেই, তবে 600-700 পর্যন্ত যাওয়া যায়, এটা আমি দেখেছি। স্ট্রাকচার ম্যাটেরিওলজিক্যাল সায়েন্সের উপর ডিপেন্ড করে যে আমি কত পর্যন্ত এটাকে হিটটাকে এক্সটেন্ড করতে পারবো। দেখো এখানে খেয়াল করো, হ্যাঁ কী কী উপায়, আমি 3টা উপায়ের কথা বলছি তোমাকে। সুপার হিট করা, এই যে দেখো ইনক্রিজ বয়লার প্রেশার, একটা হচ্ছে সুপার হিট করা, একটা হচ্ছে বয়লারকে কন্ডেন্স করা, সরি বয়লার বলছি, কন্ডেন্সারকে আরও কুলিং করা। এই দেখো লোয়ারিং কন্ডেন্সার প্রেশার, কন্ডেন্সারের প্রেশারকে কম রাখা। 2 নাম্বার হচ্ছে সুপার হিট করা, স্টিমকে সুপার হিট করা। 3 নাম্বারটা হচ্ছে ইনক্রিজ বয়লার প্রেশার, হ্যাঁ বয়লার প্রেশার ইনক্রিজ করা। বয়লারের প্রেশার ইনক্রিজ করলে দেখো আমি আগে যে কথা বলছিলাম, এই গ্রাফটা এখান দিয়ে না গিয়ে এখান দিয়ে যাবে, মানে প্রেশারটাকে বাড়ানো, ক্রিটিক্যাল পয়েন্টটা যা আছে তাই থাকবে, ক্রিটিক্যাল পয়েন্ট কখনো চেঞ্জ হয় না। ক্রিটিক্যাল পয়েন্টের টেম্পারেচার এবং প্রেশার ফিক্সড, এর বেশি যাবে না, আমি ওই পোর্শনে গিয়ে টেম্পারেচার কম বেশি করতে পারবো। ক্রিটিক্যাল পয়েন্টের উপরে তুমি যাইতে পারো, কিন্তু ওর বিহেভিয়ারটা সেম থাকবে, লিকুইড এবং স্টিম মিলে যে বিহেভিয়ারটা, ওই বিহেভিয়ার সেম থাকবে, ওটা একটু পরে আসবো, সমাজ গিয়া। হ্যাঁ, সো লোয়ার করবো প্রেশার লোয়ার করলে ইফিসিয়েন্সি ইনক্রিজ হবে। সুপার হিট করবো স্টিমকে, মানে স্টিম এখানে আসে, টেম্পারেচার এখানে যা ছিল আমি ওটাকে আরও বাড়াই দিলাম, স্টিমকে সুপার হিট করলাম, হয়ে গেল, গ্রাফের এরিয়া বাড়লো, ইফিসিয়েন্সি বাড়বে। এরপরে কি বললো, বয়লারের প্রেশার ইনক্রিজ করা। বয়লারের প্রেশার ইনক্রিজ করে এই গ্রাফটা তো এর দিক দিয়ে যাবে না, এই গ্রাফটা তখন এই লাইন দিয়ে যাবে। এখানে যে পরিমাণ এরিয়া অ্যাড হয়, এই পাশে তার থেকে কম এরিয়া ডিডাক্ট হয়, এই জন্য ওভারঅল ইফিসিয়েন্সি বাড়ে। ওকে, ঠিক আছে, সো এখানে ওভারঅল ইফিসিয়েন্সি বাড়ে, ডান। আধুনিক যে, আচ্ছা আমাদের সময় শেষ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি চাইছিলাম আজকে এটা শেষ করতে, কিন্তু জিনিস এটা র্যাঙ্কিন সাইকেল, এটা হচ্ছে র্যাঙ্কিন সাইকেল। একটু আগামী ক্লাসে আসার সময় পড়ে আসবা। আগামী